আচ্ছা, আজকে হচ্ছে আমাদের বায়োলজি লেকচার 1, যেটা হচ্ছে জুওলজি চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4। 3 হচ্ছে পরিপাক এবং শোষণ, এবং চ্যাপ্টার 4 হচ্ছে আমাদের রক্ত। তো শুরু করব রক্ত দিয়ে, কারণ এই দুইটা চ্যাপ্টারের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রক্ত। রক্ত থেকে দেখা যায় প্রতি বছরই হচ্ছে দুইটা থেকে তিনটা, ন্যূনতম তিনটা প্রশ্ন প্রায়ই দেখা যায় প্রতি বছরই আসছে। আর শোষণ থেকে শোষণ আর পরিপাক ও শোষণ থেকে একটা প্রশ্ন থাকে, আদারওয়াইজ নাও থাকতে পারে। ঠিক আছে, তো আমরা রক্ত দিয়ে শুরু করব। রাকিব হাসান, ঢাকা ইউনিভার্সিটি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের। তো আজকে হচ্ছে তোমাদের সাথে লেকচারে থাকবো। তো প্রথম থেকে দেখো, রক্ত রক্ত নিয়ে ডিটেলস ইনফরমেশন দেখলাম হচ্ছে আহ অনেক কিছু ইনফরমেশনের প্রবলেম হচ্ছে। গাজী আজমল স্যার অনেক ইনফরমেশন আগে যা ছিল বর্তমানে চেঞ্জ করছে, বাট অন্যান্য রাইটাররা সেই জিনিসগুলো চেঞ্জ করে নাই। তো এটা নিয়ে হচ্ছে দেখলাম হচ্ছে কিছু প্রবলেম হচ্ছে, কিছু প্রবলেম ফেস করতে হবে। তো যেটা হচ্ছে রক্ত, রক্তের পিএইচ যেটা, রক্তের পিএইচ হচ্ছে 7.4, বাট কেমিস্ট্রি বইয়ে দেয়া আছে 7.35 থেকে 7.45। তার মানে হচ্ছে রক্তের পিএইচ হচ্ছে 7.4, আর রক্তটা পিএইচ দেখো 7.4। তার মানে হচ্ছে রক্তটা হচ্ছে ঈষৎ ক্ষারীয়। রক্ত হচ্ছে হালকা পরিমাণে ক্ষারীয়, যার আপেক্ষিক গুরুত্ব যার আপেক্ষিক গুরুত্ব 1.01 থেকে 1.50। এইটা লেখার পর গত ব্যাচে দেখলাম অনেকেই বলতেছে ভাই নতুন বইয়ে 1.065 করে দিছে। ঠিক আছে, তো আমরা এটাও মনে রাখবো, পাশাপাশি এটাও মনে রাখবো, যেটা আমার অপশনে বেশি আমার মনে মানে যেটা থাকবে সেটাই হচ্ছে আমরা দাগায় দিয়ে আসবো। ঠিক আছে, এখন অপশনের ভিত্তিতে তোমার হচ্ছে এই জিনিসটা দাগাতে হবে। তার মানে হচ্ছে রক্তের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.01 থেকে 1.50। তারপর হচ্ছে রক্তের মধ্যে, এটার মধ্যে অজৈব লবণ থাকে। অজৈব লবণ গুলা কোনগুলা? যেগুলো হচ্ছে ক্যালসিয়াম থাকবে, ম্যাগনেসিয়াম থাকবে, আদার্স এলিমেন্টস থাকবে, যেমন হচ্ছে আয়রন থাকবে, বাইফসফেট থাকবে, বাইসালফেট থাকবে। এই অজৈব লবণের কারণে রক্তের স্বাদটা হবে অনেকটা নোনতা টাইপসের। নোনতা, রক্তের স্বাদ হবে নোনতা। ক্যালসিয়াম থাকবে, দেন ম্যাগনেসিয়াম থাকবে, আয়রন থাকবে, বাইফসফেট, ক্লোরিন থাকবে। এক কথায় কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, এই তিনটা মৌল ছাড়া বাকি সবকিছু থাকবে। অক্সিজেন থাকবে কিন্তু সেটা অন্যান্য মৌলের সাথে যুক্ত হয়ে থাকবে। ঠিক আছে, তারপর দেখো রক্তের একটা ফিক্সড টেম্পারেচার আছে। রক্তের তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখন 36-38-এর সাথে 36-37টাও একটু মনে রাখতে হবে, কারণ হচ্ছে দুইটাই আজমল স্যারের বইয়ে আছে। 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 36 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এ হলো রক্ত। তাছাড়া হচ্ছে রক্ত, ধরো তোমার রক্ত তোমার শরীরে কতটুকু থাকে? রক্তের পরিমাণ হচ্ছে তোমার শরীরে 5 থেকে 6 লিটার, 5 থেকে 6 লিটার। তো জাস্ট এটার সাথে একটা ইনফরমেশন অ্যাড করে নিব, যে এটা হচ্ছে অলমোস্ট 2017 সালে মেডিকেলে আসছিল, যে রক্তের মধ্যে রক্ত রসটা কতটুকু থাকে। রক্তরস থাকে 3 থেকে 4 লিটার। রক্তরস থাকবে 3 থেকে 4 লিটার। বই যদিও এই ইনফরমেশনটা দেয়া নাই, এটা হচ্ছে আলিম স্যার বই লেখা আছে এবং কায়ুম স্যারের বই লেখা আছে। তোমরা জাস্ট একটু সাথে একটু লিখে নাও যে রক্ত রসের পরিমাণ 3 থেকে 4 লিটার। রক্ত রসের পরিমাণ হচ্ছে 3 থেকে 4 লিটার, রক্তের পরিমাণ হচ্ছে 5 থেকে 6 লিটার। এরপর দেখো তোমার শরীরের টোটাল ওজন যা, তার 8% হবে রক্ত। 8% হবে রক্ত। যেমন তুমি যদি ধরো হচ্ছে তোমার ওজন ধরলাম 60 কেজি, তাহলে তোমার রক্ত কতটুকু হবে? এইরকম যদি প্রশ্ন চলে আসে, তখন এরকম জাস্ট একটা ক্যালকুলেশন করতে হবে। 24/5। ঠিক আছে, অলমোস্ট হচ্ছে 4.9 এর কাছাকাছি লিটার। 4.9 লিটার। তার মানে হচ্ছে তোমার শরীরের যা ওজন হবে তার 8% হবে তোমার রক্ত। ঠিক আছে, তোমার শরীরের টোটাল ওজনের 8% হবে রক্ত। এই হচ্ছে তোমার বইয়ের ঠিক ফার্স্ট প্যারায় যা ইনফরমেশন ছিল রক্তের মধ্যে। ক্লিয়ার? আর যদি তোমাদের কোনো কথায় টেকনিক্যালি যদি কোনো প্রবলেম থাকে একটু শেয়ার করো, যে শোনা যাচ্ছে কিনা বা লেখা বোঝা যাচ্ছে না, মেবি হচ্ছে ব্লুর হচ্ছে। যদি কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে আগে জিজ্ঞাসা করে নাও বা বলে নাও। আচ্ছা, বলবো টোটালটা বলবো, জাস্ট আমাকে একটু বলো যে হচ্ছে যে কথা শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা। বলবো বলবো বড় করে লিখবো। আচ্ছা, বড় লিখতেছি।
সেটি বলতে মুছাবার লিখবো। আচ্ছা দেখো, তার মানে হচ্ছে একটু আবার ফার্স্ট থেকে বলি যে রক্ত রক্ত হচ্ছে আমাদের শরীরে রক্তের পিএইচ হচ্ছে 7.4, কেমিস্ট্রি বইয়ে আছে যে 7.35 থেকে 7.45। তো তুমি তো টের পাবে না যে কেমিস্ট্রি থেকে করছে না বায়োলজি থেকে করছে। তো ওভারঅল 7.35 এর পাশাপাশি 7.35 থেকে 7.45 এর পাশাপাশি 7.4টাও। ক্লাসের রেকর্ডিং, অবশ্যই ক্লাসের রেকর্ডিং হবে, কিন্তু কথা হচ্ছে রেকর্ডিং দেখ বা না দেখ, এখন তুমি পাশাপাশি বসে লিখে ফেলবা, অবশ্যই রেকর্ডিং দেওয়া হবে, কিন্তু তুমি হচ্ছে বসে লিখে ফেলবা যাতে তোমার খাতার মধ্যে খাতাটা সমৃদ্ধ হয়। পরীক্ষার আগের দিন তোমার কাছে বই থেকে খাতাগুলো বেশি সার্ভিস দিবে। প্রত্যেকটা সাবজেক্ট ম্যাথ ফিজিক্স প্রত্যেকটা জিনিসই যারা ভাইয়ারা আসতেছে লিখে দিচ্ছে, যা তোমরা হচ্ছে লিখার চেষ্টা করবা। আচ্ছা, রক্তের পিএইচ হচ্ছে 7.4, আর রক্তটা হচ্ছে ঈষৎ ক্ষারীয়, মানে একটু ক্ষারীয় টাইপের। দেন হচ্ছে রক্তের আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্বটা মানে হচ্ছে পানি অপেক্ষা কত গুণ বেশি ঘনত্ব, পানি অপেক্ষা কত গুণ বেশি ঘনত্ব। রক্তের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065 অথবা 1.01 থেকে 1.50। দুইটা ইনফরমেশন আমাকে মনে রাখতে হবে, কারণ দুইটা ইনফরমেশনই বইয়ে দেয়া আছে। আচ্ছা, রক্তের মধ্যে অজৈব লবণ থাকে যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, বাইফসফেট, বাইক্লোরেট, এই জিনিসগুলো থাকার কারণে রক্তের স্বাদগুলো অনেকটা নোনতা টাইপের। আর রক্তের তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড বা 36 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমার শরীরের টেম্পারেচারটা যা, রক্তের টেম্পারেচারটাও সেম। তার মানে তোমার শরীরের টেম্পারেচার হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড, তাপমাত্রাও 36 থেকে রক্তের তাপমাত্রাও 36 থেকে 38 বা 36 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। রক্তের পরিমাণ কতটুকু? 5 থেকে 6 লিটার রক্ত থাকে আমাদের দেহে, রক্ত থাকে 5 থেকে 6 লিটার, আর হচ্ছে রক্ত রস থাকে হচ্ছে 3 থেকে 4 লিটার। রক্ত রস বা প্লাজমা 3 থেকে 4 লিটার থাকে। আমাদের শরীরের টোটাল যা ওজন সেটার 8% হচ্ছে রক্ত, টোটাল 8% হচ্ছে রক্ত। ধরো তোমার যদি ওজন হয় 50 কেজি, তাহলে তোমার 8% মানে 8/100, তার মানে হাফ, 4 লিটার। ক্লিয়ার? আমাদের শরীরে 4 লিটার হবে রক্ত এখানে, তার মানে তোমার ওজন যা হবে তার 8% হচ্ছে রক্ত। আচ্ছা, অস্পষ্ট দেখা যায়, আমার নেট ক্লিয়ার আছে। আচ্ছা, একটা কাজ করো আপু, তুমি হচ্ছে আপু ভাইয়া, তুমি একটা কাজ করো হচ্ছে বের হয়ে যাও, বের হয়ে গিয়ে জুম থেকে বের হয়ে গিয়ে নেটটা ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে তুমি ঢুকো। এরপরে যদি প্রবলেম হয় দেন বলো, মেবি হচ্ছে কোনো একটা ঝামেলা হচ্ছে, জাস্ট একটু বলো যদি তারপরও। বাকি সবার কি ক্লিয়ার? সাউন্ডও পাচ্ছি না, পাওয়ার তো কথা, সাউন্ড তো মাইক্রোফোন সিস্টেম তো ঠিক আছে, দেখো ক্লিয়ার। আচ্ছা আপু, আপু বা ভাইয়া যার প্রবলেম হচ্ছে, তুমি একটু বের হয়ে যাও, বের হয়ে গিয়ে দেন আবার প্রবেশ করো, দেখো হচ্ছে মেবি হচ্ছে তোমার এই প্রবলেমটা কেটে যাবে। তুমি একটু লিভ নাও, লিভ নিয়ে দেন আবার ইনক্লুড হও, দেন হচ্ছে সবকিছু হয়তো বা ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা সবারই মোটামুটি ক্লিয়ার, ওরই হচ্ছে মেবি সামথিং প্রবলেম হচ্ছে, ঠিক হয়ে যাবে যদিও। আচ্ছা, এই যেহেতু ক্লাসটা ওর জন্য ভিডিও তো রেকর্ডিং তো দেয়াই হবে, তাহলে আপাতত মুছে দিই ও আস্তে আস্তে। দেখো, রক্ত, এই রক্তটাকে আমরা হচ্ছে দুইটা ভাগে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে রক্ত রস আর একটা হচ্ছে রক্ত কণিকা। রক্ত রস আর একটা হচ্ছে রক্ত কণিকা। বড় করে লিখলে আটাইতে পারবো, অনেক বড় এটা। আচ্ছা দেখো, রক্তকে আমরা দুইটা পার্টে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে রক্ত রস, আরেকটা হচ্ছে রক্ত কণিকা। সবাই সাথে সাথে একটু লিখে ফেলার চেষ্টা করো, রক্তরস এন্ড রক্তকণিকা। তো একটা টেস্ট টিউবের মধ্যে তুমি ব্লাড নিলা, ব্লাডের স্যাম্পল কালেক্ট করলা, দেখলা হচ্ছে যে উপরের দিকে হচ্ছে রক্তকণিকা গুলা থাকে আর নিচের দিকে হচ্ছে রক্ত রসটা থাকে। আমরা জানি ফিজিক্সে জানি কি, যে হালকা পদার্থ গুলা সবসময় তরলের উপর
ভাসমান অবস্থায় থাকে। তো রক্ত কণিকা গুলো সবসময় ভাসমান অবস্থায় থাকবে, আর রক্ত কণিকা রক্ত রস যেটা এটা নিচের দিকে থাকবে। রক্ত রস এটা হচ্ছে অলমোস্ট হচ্ছে রক্ত রস যেটা এটা হচ্ছে সব থেকে বেশি থাকবে 55%, আর রক্ত কণিকা যেটা সব থেকে কম থাকবে যেটা হচ্ছে 45%। 45%, ঠিক আছে। তো আমরা হচ্ছে একটা মেশিন নিব যার নাম হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। এই সেন্ট্রিফিউজ মেশিন এইটার মধ্য দিয়ে মূলত হচ্ছে ব্লাডের বিভিন্ন গ্রুপিং করে। আমরা যখন প্যাথোলজিতে যাব দেখবো হচ্ছে এরকম একটা টেস্ট টিউব একটা মেশিনের মধ্যে নিচ্ছে, নেন 1 মিনিটে হচ্ছে 3000 বার ঘুরাবে, আর হচ্ছে 30 মিনিটে অলমোস্ট 90,000 বার ঘুরাবে। 90,000 বার, 30,000 বার, আর 30 মিনিটে 90,000 বার ঘুরাবে। তখন দেন তুমি দেখবা রক্তটা হচ্ছে দুইটা লেয়ার হয়ে যাচ্ছে। একটা নিচের দিকে হচ্ছে একদম গাঢ় কালো হয়ে যাচ্ছে, যেটার নাম হচ্ছে রক্তকণিকা, আর উপরের দিকে একদম হলুদ হয়ে যাচ্ছে, যেটার নাম হচ্ছে রক্তরস। মানে একটু আগে যে পজিশনে ছিল এখন তার পুরাটাই অপোজিটে চলে আসছে। তার মানে হচ্ছে একটা টেস্ট টিউব নিলাম, তার মধ্যে হচ্ছে আমরা ব্লাড নিলাম, ব্লাড নেওয়ার পর দেখো এই যে রক্ত রসটা উপরে চলে গেল আর রক্ত কণিকাটা নিচে চলে আসলো। দ্যাট মিনস হচ্ছে নিচে যে মেশিনটা সাহায্য করছি এই মেশিনটার নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল মেশিন বা সেন্ট্রিফিউজ যন্ত্র। তার মানে একটা এই সেন্ট্রিফিউজ যন্ত্রের কাজ হচ্ছে খালি ঘোরাবে। একটা মূলত হচ্ছে একটা সেন্ট্রিফিউজ মেশিনের উপর একটা টেস্ট, এর মধ্যে ব্লাডের স্যাম্পল কালেক্ট করা আছে। দেন হচ্ছে এর কাজ হচ্ছে 1 মিনিটে 30,000 বার ঘুরাবে, আর 30 মিনিটে 90,000 বার ঘুরাবে। তখন হচ্ছে রক্তের যে লেয়ার গুলা, যে রক্ত রস আর রক্ত কণিকা, এগুলো পুরাই ডিফারেন্স হয়ে যাবে, মানে হচ্ছে দুইটা আলাদা লেয়ার তৈরি হবে। ক্লিয়ার? একটু ফাস্ট লিখে নিবা। ভাইয়া বিকট শব্দ আসতেছে, তার মানে রক্তরস হচ্ছে বিকট শব্দ আসতেছে। 55% এন্ড দেন রক্ত কণিকা হচ্ছে 45%। এখন দেন রক্ত রসের মধ্যে দেখো পানি আছে 90 থেকে 92% এন্ড দেন কঠিন পদার্থ আছে 8 থেকে 10%। কঠিন পদার্থ হচ্ছে 8 থেকে 10%। আচ্ছা আচ্ছা, যদি প্রশ্ন থাকে যদি তাহলে হচ্ছে তোমরা কমেন্টসে লিখো। আর হচ্ছে যদি তোমরা হচ্ছে যদি মাইক্রোফোনটা অন করে রাখো, দেখা যায় কি অনেকে ক্লাস করতেছে, দেন ওর স্লাইডটা তো মানে হচ্ছে আমার স্লাইডের পরিবর্তে ওদের স্লাইডটা চলে আসে, কোনো সাউন্ড ক্রিয়েট হলে ওদের স্লাইডটা চলে আসে, তখন হচ্ছে হয়তোবা অনেকে লিখতে প্রবলেম হয়, তখন হচ্ছে সবাই মিউট করে দাও। আচ্ছা আমারটা পিন করে দাও তাহলেই হবে, আমার স্ক্রিনটা পিন করে দিলে হচ্ছে আর মানে প্রবলেম ক্রিয়েট হবে না। আচ্ছা দেন দেখো পানি হচ্ছে 90 থেকে 92%, আর কঠিন পদার্থ বা সলিড ম্যাটেরিয়ালস হচ্ছে 8 থেকে 10%। পানি আমরা যেভাবে খাই সেটা হচ্ছে আমাদের রক্তের সাথে গিয়ে সরাসরি মিশতেছে, তো এটার কোনো ভ্যারিয়েশন বা কোনো প্রকারভেদ নাই। তো হচ্ছে কঠিন পদার্থ, এই কঠিন পদার্থকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে জৈব পদার্থ, আরেকটা হচ্ছে অজৈব পদার্থ। একটা হচ্ছে জৈব পদার্থ আরেকটা হচ্ছে অজৈব পদার্থ। এখন জৈব পদার্থ হচ্ছে 7 থেকে 9%, 7 থেকে 9%। অজৈব পদার্থ হচ্ছে 0.9%। তার মানে কঠিন পদার্থকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারলাম, একটা হচ্ছে অর্গানিক পদার্থ বা জৈব পদার্থ, আর একটা হচ্ছে ইনঅর্গানিক ম্যাটেরিয়ালস বা অজৈব পদার্থ 0.9%, আর একটা হচ্ছে জৈব পদার্থ হচ্ছে 7 থেকে 9%। এখন দেখো হচ্ছে জৈব পদার্থ যেগুলা সেগুলো হচ্ছে কি কি, রক্তের মধ্যে থাকা বিভিন্ন টাইপসের প্রোটিন, তারপর হচ্ছে বিভিন্ন নাইট্রোজেনাস বর্জ্য, তারপর হচ্ছে অন্যান্য পদার্থ। প্রোটিন, নাইট্রোজেনাস বর্জ্য, আর একটা হচ্ছে অন্যান্য পদার্থ। এখন আমি প্রোটিনটাকে মনে রাখতে পারবো ইজিলি একটা সূত্র বা একটা ছন্দকে ইউজ করে। এখন অনেকের হয়তো ছন্দকে হয়তো ভালো নাও লাগতে পারে, তো তোমরা ছন্দটা স্কিপ করে জাস্ট মেইন পড়াগুলো পড়তে পারো। দেখো ফারিয়া প্রথম গুলশানে এলো। ফারিয়া মানে ফাইব্রিনোজেন, ফারিয়া মানে ফাইব্রিনোজেন।
প্রথম মানে প্রথমিন, গুলশান মানে গ্লোবিউলিন, এলো মানে অ্যালবিউমিন, এলো মানে অ্যালবিউমিন। তার মানে রক্তের মধ্যে 4টা প্রোটিন থাকে, মানে এগুলো হচ্ছে পারিয়া, ফাইব্রিনোজেন, প্রথম মানে প্রথমিন, গুলশান মানে গ্লোবিউলিন, এলো মানে অ্যালবিউমিন। আমি শর্টকাট টেকনিক দিয়ে মনে রাখছি যে পারিয়া প্রথম, গুলশানে এলো। এটা দিয়ে আমি বাকি 4টাকে খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারি। তোমাকে প্রশ্ন দিবে এইরকম ভাবে যে নিচের কোনটা রক্তের মধ্যে থাকা প্রোটিন না, রক্তের মধ্যে থাকা প্রোটিন না। প্রশ্ন আমরা যখন আমরা গত ইয়ার্সে প্রতিদিন আমরা পারবো হচ্ছে একটা করে কোশ্চেন সলভ করার চেষ্টা করব। তুমি চিন্তা করো প্রিভিয়াস ইয়ারের একটা করে কোশ্চেন সলভ করলে ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল আর আদার ইউনিভার্সিটি গুলার, তাহলে হচ্ছে তুমি দেখবা যে এই জিনিসগুলো যখন তুমি সলভ করবা তাহলে হচ্ছে তোমার প্রশ্নগুলো যখন দেখতে যাবা যে নিচের কোনটি নয় বা নিচের কোনটি সত্য বা নিচের কোনটি, এই টাইপের প্রশ্ন দিচ্ছে, তখন হচ্ছে তোমাকে হচ্ছে কোনটি নয় যদি দেয় তাহলে তোমাকে 4টা অপশনই পড়তে হচ্ছে। তখন হচ্ছে 4টা প্রশ্ন অপশন পড়তে গেলে তোমাকে অন্যান্য প্রশ্নগুলো থেকে একটু টাইমটা বেশি লাগতেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আহ এই যে আমরা প্রশ্নগুলো হচ্ছে এমন জায়গা থেকে করে যেগুলোর মধ্যে হচ্ছে উদাহরণ বা 4টা বৈশিষ্ট্য থাকে, অথবা হচ্ছে বৈশিষ্ট্য উদাহরণ বা এরকম থাকে যে যেগুলো হচ্ছে অনেক বেশি, ধরো হচ্ছে 4-5টা বা 6-7টা থাকে, সেখান থেকে খুব ইজিলি অপশন তৈরি করা যায়। এই জায়গা থেকে মূলত প্রশ্নগুলো বেশি ক্রিয়েট করে। ঠিক আছে, এই 7টা বজ্র পদার্থ আমরা বাইরে বের করে দেই মূত্রের মাধ্যমে। আদার্স কোনগুলো আমাদের রক্তে থাকে দেখো, হরমোন, বিভিন্ন টাইপসের এনজাইম, বিভিন্ন গ্লুকোজ থাকে। ধরো আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাইলাম, তো এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ার পর আমাদের পেটে যাওয়ার পর সেটা কিসে কনভার্ট হয়ে যায়? গ্লুকোজে কনভার্ট হয়। গ্লুকোজ, লিপিড মানে কোলেস্টেরল যেটা থাকে, প্রোটিন জাতীয় খাবার খাই সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়, অ্যামাইনো অ্যাসিড এক্সেট্রা। তার মানে আমরা যে আদার যে খাবারগুলো খাই আমাদের রক্তের মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে হরমোন, দেন এনজাইম, গ্লুকোজ, লিপিড, অ্যামাইনো অ্যাসিড। আর রক্তের মধ্যে নাইট্রোজেনাস ওয়েস্ট যেগুলো থাকে সেগুলো হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, হাইপোজ্যান্থিন, হিপোরিক অ্যাসিড। আর রক্তের মধ্যে যে প্রোটিন থাকে সেটা হচ্ছে ফারিয়া প্রথম, গুলশানে এলো। অজৈব পদার্থ কোনগুলা দেখো, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ক্লোরাইড, দেন হচ্ছে দেখো ম্যাঙ্গানিজ, তারপর হচ্ছে বাইফসফেট, বাইসালফেট, এক্সেট্রা। এখন দেখো যে রক্তকণিকা, রক্তকণিকা হচ্ছে কয় ধরনের? একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, তারপর দেখো শ্বেত রক্তকণিকা, দেন অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। তো শ্বেত রক্তকণিকা হচ্ছে আবার দুই ধরনের দেখো, দানাদার আর অদানাদার। এখন কোনগুলা দানাদার আর কোনগুলো অদানাদার সেগুলো হচ্ছে আমরা একটু পরে, বেসিক্যালি হচ্ছে শ্বেত রক্তকণিকা যখন ডিটেলসে পড়তে যাব তখন হচ্ছে এগুলো দেখবো যে দানাদার কোনগুলো আর অদানাদার কোনগুলো। আর দেখো তোমার বইয়ের মধ্যে অলমোস্ট হচ্ছে প্রোটিন, দেন নাইট্রোজেনাস ওয়েস্ট আর অন্যান্য পদার্থ, এই ছকটা দেয়া নাই। তাইলে হচ্ছে ওখানে একটু লিখে নিব। দেন হচ্ছে তোমার এই জিনিসটা হচ্ছে পরীক্ষায় খুব বেশি আসে, এই নিচের যে অংশটা ওখান থেকে বেশি আসে। আর হচ্ছে পরীক্ষায় পার্সেন্টেজ গুলা বেশি দেয়। দেখো এই পার্সেন্টেজ যেগুলো আছে এগুলো হচ্ছে সব থেকে বেশি আকারে দেয় কোশ্চেনে। একটু লিখে নাও, দেন হচ্ছে আমরা পরের টপিকসে যেতে পারবো। আর একটা জিনিস কি, এই রক্ত চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বো, কারণ হচ্ছে এই রক্ত চ্যাপ্টার থেকে অনেক অলমোস্ট 3টার মতো প্রশ্ন থাকে প্রতিবারই। আর প্রতিদিনই আমি আবারও বলতেছি যে একটা করে কোশ্চেন সলভ করবা ব্যাখ্যা সহ। দরকার হলে যে প্রশ্নটা আসছে ওই থেকে ঘেটে ওই অ্যান্সারটা বের করো। তোমার ওই একটা লাইন পড়তে গেলে 2টা লাইন হবে। তুমি বুঝতে পারবে যে কিভাবে প্রশ্ন সেট আপ করে বা প্রশ্ন কোন জায়গা থেকে তোমার জন্য তৈরি করা হচ্ছে, বা নিজের ভুল কতটুকু, ল্যাকিংস কতটুকু, কতটুকু পড়া দরকার, ওই অংশটুকু তুমি বুঝতে পারবা। আচ্ছা লেখা হলে একটু জানাও ভাইয়া।
আচ্ছা, আস্তে আস্তে লিখবো। লিখো, সমস্যা নাই, যদি লেখা শেষ হয় দেন আমাকে বলো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যে বলছিল একটু রিভিউ করার জন্য হচ্ছে রক্তের মধ্যে কি কি আছে আমি জাস্ট একবার মুখে বলবো। যে রক্তের মধ্যে আছে, যদিও তোমাদেরকে ভিডিও ক্লাসটা দিয়ে দিবে রেকর্ডিংটা, রক্তের তাপমাত্রাটা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 37 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড। দেন হচ্ছে রক্তের পিএইচ হচ্ছে 7.4। রক্তের আপেক্ষিক গুরুত্ব মানে হচ্ছে রক্ত পানি থেকে কত গুণ বেশি ঘন, সেটা হচ্ছে 1.065 গুণ বেশি ঘন রক্ত পানি থেকে। 1.065। তোমার শরীরের যা ওজন তার 8% হচ্ছে ব্লাড, তার 8% হচ্ছে ব্লাড। ওকে, এই হচ্ছে আমাদের রক্ত সম্পর্কে যাবতীয় ইনফরমেশন ছিল। আর রক্ত আমাদের শরীরে কতটুকু থাকে সেটা হচ্ছে 5 থেকে 6 লিটার। রক্ত থাকে 5 থেকে 6 লিটার। রক্ত আমাদের শরীরে 5 থেকে 6 লিটার। রক্তরস হচ্ছে 3 থেকে 4 লিটার। রক্তরস হচ্ছে 3 থেকে 4 লিটার। এরপর লিখে নাও, রক্তের মধ্যে প্রতিরক্ষামূলক দ্রব্য হিসেবে অ্যান্টিটক্সিন আর অ্যাগ্লিউটিনিন থাকে। অ্যান্টিটক্সিন আর অ্যাগ্লিউটিনিন থাকে রক্তে ও মানুষের শরীরে। যে প্রতিরক্ষামূলক দ্রব্য থাকে রক্তের মধ্যে সেটা হচ্ছে অ্যান্টিটক্সিন আর অ্যাগ্লিউটিনিন। অ্যান্টিটক্সিন, অ্যাগ্লিউটিনিন। রক্ত মানুষের শরীরে কি কি থাকে একটু দেখো। রক্তের মধ্যে বিভিন্ন প্রতিরক্ষামূলক দ্রব্য থাকে। প্রতিরক্ষামূলক দ্রব্য থাকে কি কি থাকে? অ্যান্টি টক্সিন আর অ্যাগ্লিউটিনিন। দেন রক্তের মধ্যে বিভিন্ন গ্যাস থাকে, যে গ্যাসগুলো হচ্ছে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড আর নাইট্রোজেন। রক্তের মধ্যে বিভিন্ন টাইপের গ্যাস থাকে যেগুলো হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন আর কার্বন ডাই অক্সাইড। আরো একটা জিনিস, এই তিনটা সেম জিনিস আমরা হচ্ছে রুই মাছের পটকার মধ্যে পাইছিলাম। দেখো বইয়ের মধ্যে উল্টায় দেখতে পারো, রুই মাছের পটকার মধ্যে সেম টাইপের গ্যাস থাকে, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড আর নাইট্রোজেন। এই তিনটা গ্যাসই হচ্ছে রুই মাছের পটকার মধ্যে থাকে। দেন রক্তের কাজ। রক্তের মধ্যে দেখো চার পাঁচটা কাজ কাজ আছে। রক্ত আমাদের দেহের তাপমাত্রাটাকে কন্ট্রোল করে বা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। রক্ত দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। নাম্বার 2, রক্ত অম্ল এবং ক্ষার মানে অ্যাসিড আর ক্ষারের ভারসাম্য বজায় রাখে, যেটাকে আমরা বললাম অম্ল ও ক্ষারের ভারসাম্য বজায় রাখে। রক্ত অম্ল ও ক্ষারের ভারসাম্য বজায় রাখে। রক্ত অম্ল এবং ক্ষারের ভারসাম্য বজায় থাকে। নাম্বার 3, রক্ত আমাদের কি করে? রক্ত দেখো আমাদের রক্ত কি অক্সিজেন পরিবহন করে। অক্সিজেন পরিবহন করে, অক্সিজেনের সাথে কিছু কার্বন ডাই অক্সাইড উপজাত হিসেবে পরিবহন করে। উপজাত হিসেবে পরিবহন করে। উপজাত হিসেবে পরিবহন করে। রক্ত কি করে? প্রত্যেকটা কোষের মধ্যে খাদ্য আর পুষ্টি নিয়ে যায়। রক্ত প্রতিটা কোষের মধ্যে খাদ্য পুষ্টি নিয়ে যায়। আর লাস্ট অফ অল, রক্ত তুমি চিন্তা করো নাম্বার 5, একটা কোষ, এটা তোমার একটা সেল। এই সেলটার মধ্যে তোমাকে বাঁচায় রাখার জন্য অলমোস্ট এভরি ডে এভরি মোমেন্টসে তোমাকে অক্সিজেন দেয়া লাগতেছে। দেন হচ্ছে বিভিন্ন টাইপসের পুষ্টি দেয়া লাগতেছে বা নিউট্রিশন দেয়া লাগতেছে। দেন এই সেলটা কি করবে? নিজেকে নিজের জন্য কিছু বজ্র পদার্থ উৎপাদন করবে বা ওয়েস্টেজ ম্যাটেরিয়ালস উৎপাদন করবে। এই ওয়েস্টেজ ম্যাটেরিয়ালস গুলাকে মূলত হচ্ছে বাইরে কিডনির কাছে পৌঁছে দিবে হচ্ছে ব্লাড। তার মানে হচ্ছে একটা সেল যে বজ্র পদার্থ গুলা প্রডিউস করে, এটা মূলত কিডনির কাছে নিয়ে আসে হচ্ছে ব্লাড। কিডনির কাছে নিয়ে আসে হচ্ছে ব্লাড। তার মানে হচ্ছে রক্ত বর্জ্য পদার্থ পরিবহন করে। রক্ত বর্জ্য পদার্থ পরিবহন করে। ক্লিয়ার? একটু লিখে নাও। আচ্ছা,
বড় করে লিখেন ভাইয়া। আচ্ছা, লেখাটা একটু বড় করে লিখবো। আচ্ছা, এরপর থেকে বড় করে লিখতেছি, জাস্ট এইটা লিখে নাও, এই অংশটুকু লিখে নাও। আচ্ছা, এবার দেখো আমাদের লোহিত রক্তকণিকা যেটা, লোহিত রক্তকণিকার আরেকটা নাম হচ্ছে লিউকোসা সরি এরিথ্রোসাইট বা রেড ব্লাড সেল। এরিথ্রোসাইট অথবা রেড ব্লাড সেল। আচ্ছা, এই হলো আমাদের লোহিত রক্তকণিকা। তো দেখো লোহিত রক্তকণিকাটা দেখতে অনেকটা এইরকম। ঠিক আছে, মানুষের লোহিত রক্তকণিকাটা দেখো কিরকম দেখতে, দ্বি অবতল, নিউক্লিয়াস বিহীন, চাকতির মতো। মানুষের লোহিত রক্তকণিকা দ্বি অবতল, নিউক্লিয়াস বিহীন, চাকতির মতো। তো এটার ব্যাস যেটা, এটার ব্যাস হচ্ছে অলমোস্ট 7.3 মাইক্রন। 7.3 মাইক্রন। পুরুত্বটা হচ্ছে 2.2 মাইক্রন। 2.2 মাইক্রন। ব্যাস হচ্ছে 7.3 মাইক্রন আর পুরুত্বটা হচ্ছে 2.2 মাইক্রন। মানুষের লোহিত রক্তকণিকাটা নিউক্লিয়াস ছাড়া দ্বি অবতল চাকতির মতো। ঠিক আছে, দ্বি অবতল মানে জাস্ট এই যে আমরা ফিজিক্সে পড়ছি দুই সাইড থেকে দাবানো অংশটা। ঠিক আছে, আর ছোটবেলায় আমরা অনেকটা অ্যালপেনলিবে চকলেট দেখছি, দেখো মাঝখানের অংশটা দাবানো আর সাইডের অংশটার পুরুত্ব বেশি থাকে। ঠিক আছে, তার মানে বইয়ের মধ্যে লেখা আছে দেখবা মধ্যাংশের থেকে কিনারার অংশের পুরুত্বটা বেশি, মানে সাইডের অংশের পুরুত্বটা বেশি। সাইডের অংশের পুরুত্বটা বেশি, কিনারা থেকে মধ্যাংশের পুরুত্ব বেশি। কিনারা থেকে মধ্যাংশের পুরুত্ব বেশি। তার মানে মানুষের লোহিত রক্তকণিকাটা হচ্ছে দ্বি অবতল, এই যে দ্বি অবতল নিউক্লিয়াস বিহীন চাকতির মতো। আরেকটা জিনিস কি, মানুষের লোহিত রক্তকণিকাটা স্থিতিস্থাপক। মানুষের লোহিত রক্তকণিকাটা স্থিতিস্থাপক। এটার ব্যাস হচ্ছে দেখো 7.3 মাইক্রন, পুরুত্ব হচ্ছে 2.2 মাইক্রন। আর এটা মাঝখানের অংশ থেকে সাইডের অংশের পুরুত্ব বা মোটার অংশটা বেশি। ক্লিয়ার? লিখে নাও। এগুলা কি রিটেনের জন্য কিনা, এগুলো হচ্ছে এমসিকিউ দিবে। তো এখন পর্যন্ত হচ্ছে গতকালকে হচ্ছে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির যে আসলে হচ্ছে রিটেন হচ্ছে কিনা বা অন্যান্য ইউনিভার্সিটিতে কিভাবে এক্সাম হবে, তো এটা নিয়ে আর কি কথা হয়েছিল। তো আগামী শনিবারে মনে হয় এটার ফাইনাল একটা ডিসিশন হবে। এর আগ পর্যন্ত হচ্ছে আমরা বলতে পারতেছি না যে রিটেন বা এমসিকিউ। শেষ, লিখা শেষ? আচ্ছা, এরপর দেখো আহ মানুষের যে লোহিত রক্তকণিকা, মানুষের লোহিত রক্তকণিকা আমরা যখন ভ্রূণ ছিলাম তখন এর থেকে পরিণত হইলাম, তখন তার নাম হলো বাচ্চা, দেন হচ্ছে হয়তোবা পুরুষ অথবা মহিলা। তার মানে দেখো মানুষের যে ভ্রূণ অবস্থায় প্রতি মিলিমিটার কিউবে লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে 80 থেকে 90 লক্ষ। প্রতি মিলিমিটার কিউবে লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে 80 থেকে 90 লক্ষ। বাচ্চাদের দেহে প্রতি মিলিমিটার কিউবে লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে 60 থেকে 70 লক্ষ।
60 থেকে 70 লক্ষ। পুরুষের দেহে প্রতি মিলিমিটার কিউবে লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে 54 লক্ষ। আর মহিলাদের দেহে প্রতি মিলিমিটার কিউবে লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে 50 লক্ষ। মহিলাদের দেহে প্রতি মিলিমিটার কিউবে লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে 50 লক্ষ। এখন দেখো আমরা বললাম যে পুরুষের দেহে 54 লক্ষ লোহিত রক্তকণিকা থাকে। এই 54 লক্ষ থেকে এনিহাও যদি 25% কমে যায়, মাইনাস মানে কমে যায়, তখন তোমার একটা রোগ হবে যেটার নাম হচ্ছে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। আর যদি কোনো কারণে মূলত হচ্ছে 54 লাখ থেকে বেড়ে যায়, 54 লাখ থেকে বেড়ে যায়, বেড়ে গিয়ে 65 লাখ ক্রস করে ফেলে, 65 লাখটাকে যদি ক্রস করে ফেলে, এটার নাম হচ্ছে পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া। তার মানে ভ্রূণ অবস্থায় প্রতি মিলিমিটার কিউবে লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে 80 থেকে 90 লক্ষ। বাচ্চা অবস্থায় প্রতি মিলিমিটার কিউবে লোহিত রক্তকণিকার সংখ্যা 60 থেকে 70 লাখ। পুরুষের শরীরে প্রতি মিলিমিটার কিউবে লোহিত রক্তকণিকার সংখ্যা 54 লাখ। মহিলাদের দেহে 50 লাখ। আর 54 লাখ থেকে যদি 25% কমে যায়, তখন তাকে বলে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া। 65 লাখের বেশি হয়ে গেলে সেটা নাম হচ্ছে পলিসাইথেমিয়া। মানুষ যদি ব্যায়াম করে এবং হচ্ছে গর্ভাবস্থায় লোহিত রক্তকণিকার সংখ্যাটা বেড়ে যায়, ব্যায়াম এবং গর্ভাবস্থায় লোহিত রক্তকণিকার সংখ্যাটা বেড়ে যায়। ঠিক আছে, অ্যারো চিহ্ন উপরে মানে বেড়ে যায়। একটু লিখে নিব ফার্স্ট। আচ্ছা আচ্ছা, বুঝছি। থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া কোনটা ভাইয়া? থ্যালাসেমিয়া। আচ্ছা, রক্তের ওইটাও লিখে দিবা, হ্যাঁ। থ্যালাসেমিয়া হচ্ছে এমন একটা জিনিস, দেখো তোমার শরীরে যখন রক্ত তৈরি হচ্ছে না, রক্তটা তৈরি হচ্ছে না, তোমাকে 1 মাস পর, 15 দিন পর, অথবা 4 মাস পর বাইরে থেকে রক্ত দেয়া হচ্ছে। বাইরে থেকে যদি রক্ত সাপ্লাই করা হয়, সেই জিনিসটার নাম হচ্ছে থ্যালাসেমিয়া। দেখো আমরা প্রত্যেকদিন আমাদের শরীরে মূলত হচ্ছে রক্ত তৈরি হচ্ছে, রক্ত তৈরি হচ্ছে, যে কারণে আমাদের একটা প্রবলেম হচ্ছে না। কিন্তু মূলত হচ্ছে 8 নাম্বার একটা জিন আছে, এই জিনটা যদি কোনো কারণে আমাদের শরীরে না থাকে, অনুপস্থিত থাকে, তখন হচ্ছে কি হয়, আমাদের শরীরের মধ্যে রক্ত নিজে নিজে উৎপাদিত হতে পারে না। তখন হচ্ছে বাইরে থেকে মানুষটাকে রক্ত সাপ্লাই করতে হয়। ওটার নামই হচ্ছে থ্যালাসেমিয়া। ওকে, ওটার নাম থ্যালাসেমিয়া। যদিও এই জিনিসগুলো হচ্ছে আমাদের জেনেটিক্স একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 11, ওখানে হচ্ছে আমরা দেখাবো কিভাবে থ্যালাসেমিয়াটা কাজ করে। আচ্ছা, বুঝো নাই। থ্যালাসেমিয়া জিনিসটা হচ্ছে, ধরো তোমার শরীরে কিন্তু প্রতিদিন রক্ত তৈরি হচ্ছে, অথবা একটা সময় পর তৈরি হচ্ছে ধরলাম, কিন্তু কথা হচ্ছে কোনো কারণবশত ধরো তোমার জন্ম থেকেই রক্ত তৈরি হচ্ছে না, তোমাকে রক্ত বাইরে থেকে আরেকজনের কাছ থেকে কালেক্ট করে তোমাকে দিয়ে আমি বাঁচায় রাখতেছি, মানে হচ্ছে তোমার শরীরে কোনো রক্ত তৈরি হচ্ছে না। এই জিনিসটার নামই হচ্ছে থ্যালাসেমিয়া। তোমার শরীরে কোনোভাবেই রক্ত উৎপাদিত হবে না। থ্যালাসেমিয়া মানে হচ্ছে এটাই। ক্লিয়ার? অ্যানিমিয়া হচ্ছে রক্ত স্বল্পতা। কোনো কারণে তোমার শরীরে যদি রক্ত কমে যায়, তখন তোমার সারা শরীর দেখা যাবে কি সাদা সাদা বা হলুদ হয়ে গেছে। আচ্ছা, তখন হচ্ছে এই জিনিসটা যে রক্ত স্বল্পতা হয়, মানে রক্তটা কমে যায়, এর নামই হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়াটা কখন হয়? যদি তোমার শরীরে রক্ত, মহিলা যদি হয় তাহলে হচ্ছে 50 লাখ, আর ছেলে হলে 54 লাখ। ওই ওই 54 বা 50 থেকে যদি 25% কমে যায়, 25% কমে যায়, তখন এটা নাম হচ্ছে অ্যানিমিয়া আর রক্ত স্বল্পতা। অ্যানিমিয়া আর রক্ত স্বল্পতা। ক্লিয়ার? রিপিট চাই, আবার রিপিট চাই আগেরটা, অনেকে যা আসে। আচ্ছা,
হ্যালো। এরিথ্রোসাইট। তারপর দেখো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনকে যদি আমি ভেঙে দেই তাহলে দুইটা ম্যাটেরিয়ালস পাবো, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। হিম আর একটা হচ্ছে গ্লোবিন। হিম হচ্ছে আয়রন জাতীয় পদার্থ, এটা ফুল হিউম্যান বডিতে মাত্র 3 গ্রাম থাকে, ফুল হিউম্যান বডিতে মাত্র 3 গ্রাম থাকে। গ্লোবিন হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ, গ্লোবিন হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ যেটা হচ্ছে 120 দিন পর নষ্ট হয়ে যায় বা 120 দিন পর ভেঙে যায়। 120 দিন পর ভেঙে যায় তখন হচ্ছে বিলিরুবিন আর একটা হচ্ছে বিলিভার্ডিন তৈরি হয়। বিলিরুবিন আর একটা হচ্ছে বিলিভার্ডিন তৈরি হয়, ঠিক আছে? বিলিভার্ডিন তৈরি হয়। এই বিলিভার্ডিনের মাধ্যমে পরবর্তীতে কি হয়, বাইরে বের হয়ে যায়। আমাদের মূত্রের মাধ্যমে এই বিলিরুবিন আর বিলিভার্ডিন অ্যারো চিহ্ন নিচে মানে মূত্রের মাধ্যমে বাইরে বের হয়ে যায়। এনিহাও যদি আমাদের শরীরে এটা জমা থাকে তখন হচ্ছে আমাদের পান্ডু রোগ বা জন্ডিস নামক রোগের সৃষ্টি হয় আমাদের শরীরে। তার মানে হিমোগ্লোবিন ভাঙলে আমরা সিলেবল করলে দুইটা ওয়ার্ড পাবো, যেটা হচ্ছে হিম এন্ড গ্লোবিন। হিম হচ্ছে আয়রন জাতীয় পদার্থ যেটা হচ্ছে হিউম্যান বডিতে মাত্র 3 গ্রাম থাকে, আর গ্লোবিন হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ যেটা মাত্র 120 দিন যেটা স্থায়িত্বকাল। দেন হচ্ছে এটা বিলিরুবিন আর বিলিভারিন আকারে ভেঙে যায়, মূত্রের মাধ্যমে দেহের বাইরে চলে যায়। এখন দেখো প্রতি 100 মিলিলিটার রক্তে 100 মিলিলিটার রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে, আর 1 ফোঁটা রক্তে 29 পিকোগ্রাম হিমোগ্লোবিন থাকে। 29 পিকোগ্রাম হিমোগ্লোবিন থাকে 1 ফোঁটা রক্তে। 29 পিকোগ্রাম হিমোগ্লোবিন থাকে, একটু লিখে নিব। এই সাইডটা মুছে দিই তাহলে। এরপর দেখো এই আমরা হিমোগ্লোবিন যেটা আছে, এই হিমোগ্লোবিন, হ্যাঁ, আমাদের রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা যেটা, এই লোহিত রক্তকণিকার মধ্যে দেখো লিকুইড থাকে মানে পানি থাকে হচ্ছে 60 থেকে 70%, আর সলিড ম্যাটেরিয়াল থাকে হচ্ছে বা কঠিন পদার্থ থাকে 30 থেকে 40%। এই কঠিন ম্যাটেরিয়ালস এর মধ্যে দেখো 90% হচ্ছে হিমোগ্লোবিন, 90% হচ্ছে হিমোগ্লোবিন, বাকি 10% হচ্ছে আদার্স ম্যাটেরিয়ালস। ওকে, তার মানে রেড ব্লাড সেলকে ভেঙে দিলে দুইটা ম্যাটেরিয়ালস পাবো, একটা হচ্ছে লিকুইড এন্ড সলিড। লিকুইডটা হচ্ছে 60 to 70% আর সলিড হচ্ছে 30 to 40%। আর 90% হচ্ছে হিমোগ্লোবিন। এই সলিডকে আবার দুইটা পার্টে ডিভাইড করতে পারবো, একটা হচ্ছে হিমোগ্লোবিন হচ্ছে 90% এন্ড বাকি আদার্স অন্যান্য পদার্থ থাকে হচ্ছে 10%। ওকে, এখন লোহিত রক্তকণিকা দেখো, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কয়দিন মানে কয়দিন বেঁচে থাকে। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। আর এটা হচ্ছে মূলত হচ্ছে লোহিত রক্তকণিকাটা, এটা হচ্ছে বইয়ে একটা লাইন দেখবা, কৈশিক নালিকার ভেদ সহ 1100 কিলোমিটার পথ অতিক্রম করে। কৈশিক নালীর ভেদ সহ 1100 কিলোমিটার পথ যায়। 1100 কিলোমিটার পথ অতিক্রম করে, 1100 কিলোমিটার পথ অতিক্রম করে, 1100 কিলোমিটার পথ অতিক্রম করে। আর এটা উৎপত্তি হয় কোথায়? তুমি যখন বাচ্চা অবস্থায় ছিলা তখন কোত্থেকে তৈরি হয়েছে দেখো তো। বাচ্চা অবস্থায় যখন ছিলা তখন তোমার তৈরি হয়েছে হচ্ছে যকৃত থেকে। যখন তুমি বড় হলে মানে হচ্ছে পরিণত অবস্থায়, পরিণত বয়সে উৎপত্তি হয় হচ্ছে অস্থি মজ্জা থেকে, অস্থি মজ্জা থেকে। দেন হচ্ছে ধ্বংস হয় 120 দিন পর, যখন স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায় তখন ধ্বংস হয় হচ্ছে প্লীহা ও যকৃত, প্লীহা ও যকৃত। ঠিক না? এবার হচ্ছে শ্বেত রক্তকণিকা। দেখো শ্বেত রক্তকণিকাটা হচ্ছে মানব দেহের মধ্যে সব থেকে বড় রক্তকণিকা যেটা, সেটার নাম হচ্ছে শ্বেত রক্তকণিকা।
মানবদেহের সব থেকে বড় যে রক্তকণিকা এটার নাম হচ্ছে শ্বেত রক্তকণিকা। মানবদেহের সবচেয়ে বড় কণিকার নাম হচ্ছে, সবচেয়ে বড় এবং পাশাপাশি কি থাকবে, নিউক্লিয়াস যুক্ত রক্তকণিকার নাম হচ্ছে, নিউক্লিয়াস যুক্ত রক্তকণিকার নাম হচ্ছে, নিউক্লিয়াস যুক্ত রক্তকণিকার নাম হচ্ছে এই শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত। এখন এই শ্বেত রক্তকণিকাকে যদি আমি ভেঙে দিই তাহলে দুইটা পদার্থ পাবো, একটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, আর একটা হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। অ্যাসকর্বিক অ্যাসিড আর হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। ডাব্লিউবিসি কে যদি ভেঙে দেই তাহলে পাবো হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড আর হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। এদের ব্যাস কতটুকু দেখো, ব্যাস হচ্ছে 7.5 টু 20 মাইক্রন, 7.5 টু 20 মাইক্রন। এখন তোমার শরীরে ডাব্লিউবিসি এর পরিমাণ কতটুকু, তোমার শরীরে ডাব্লিউবিসি হচ্ছে 4 টু 11,000 বা 5 টু 8,000, মানে 5 থেকে 8,000, 5 থেকে 8,000 বা 4 থেকে 11,000, দুইটাই কারেক্ট, একটা বইয়ে দুইটাই আছে। এখন শ্বেত রক্তকণিকা আর লোহিত রক্তকণিকার অনুপাতটা কত, 1:700। ওকে, কমেন্ট আছে? হ্যাঁ হ্যাঁ, 120 দিনে এ মূলত হচ্ছে 1100 কিলোমিটার রাস্তা পাস করে। ওকে, 120 দিনে 1100 কিলোমিটার রাস্তা পাস করে। এখন দেখো যে আমার হচ্ছে ডাব্লিউবিসিটা, এই ডাব্লিউবিসি এটা হচ্ছে মূলত হচ্ছে দুই ধরনের, একটু আগে বলছিলাম। একটা হচ্ছে দানাদার যেটাকে বলি আমরা গ্রানুলোসাইট, আর একটা হচ্ছে অদানাদার যেটাকে বলি অ্যাগ্রানুলোসাইট। একটা দানাদার যেটাকে বলি গ্রানুলোসাইট, আর হচ্ছে অদানাদার যেটাকে বলি অ্যাগ্রানুলোসাইট। এখন দানাদার কোনগুলো দেখো, ইউসিনোফিল, ইউসিনোফিল, যে শব্দগুলা শেষে ফিল আছে দেখো, ইউসিনোফিল, বেজোফিল, বেজোফিল, লাস্টে দেখো নিউট্রোফিল, মানে যে শব্দগুলা শেষে ফিল পাবা এগুলো হচ্ছে দানাদার। আর যেগুলো শেষে দানাদার নাই, মানে হচ্ছে যেমন হচ্ছে ফিল নাই, সেগুলো হচ্ছে অদানাদার। যেমন হচ্ছে লিম্ফোসাইট, মোনোসাইট। ওকে, এখন দেখো এগুলার কালার আছে, ইউসিনোফিলের কালার হচ্ছে লাল, বেজোফিলের কালার হচ্ছে নীল, নিউট্রোফিলের কালার হচ্ছে নিরপেক্ষ, বর্ণ নিরপেক্ষ। সহজে মনে রাখতে পারি, ইলা, বেনি, নিনি, ই দিয়ে ইউসিনোফিল, লা দিয়ে লাল, বে দিয়ে বেজোফিল, নি দিয়ে নীল, নি দিয়ে নিউট্রোফিল, নি দিয়ে নিরপেক্ষ, ই দিয়ে ইউসিনোফিল, ল দিয়ে লাল, বে দিয়ে বেজোফিল, নি দিয়ে নীল, নি দিয়ে নিউট্রোফিল, নি দিয়ে নিরপেক্ষ। আর শ্বেত রক্তকণিকার কোন প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে, ফ্যাগোসাইটোসিস প্রসেসে, ফ্যাগোসাইটোসিস প্রসেসে জীবাণু ধ্বংস করে। এদের কাজগুলা দেখো, 1 নাম্বার নিউট্রোফিল ব্যাকটেরিয়া ধ্বংস করে, নিউট্রোফিল ব্যাকটেরিয়া ধ্বংস করে, ব্যাকটেরিয়া ধ্বংস করে, এই কারণে নিউট্রোফিলকে বলা হয় আণুবীক্ষণিক সৈনিক। আর নাম্বার 2, ডাব্লিউবিসি ফ্যাগোসাইটোসিস প্রসেসে জীবাণু ধ্বংস করে, ফ্যাগোসাইটোসিস প্রসেসে জীবাণু ধ্বংস করে। নাম্বার 3, মোনোসাইট,
অর ম্যাক্রোফেজ টিউমার এবং ভাইরাস কণাকে ধ্বংস করে। টিউমার প্লাস ভাইরাসকে ধ্বংস করে। নাম্বার 4, বেজোফিল হেপারিন ক্ষরণ করে। বেজোফিল হেপারিন ক্ষরণ করে। নাম্বার 5, ইউসিনোফিল অ্যালার্জিক অ্যান্টিবডি আর কৃমির লার্ভা ধ্বংস করে। অ্যালার্জিক অ্যান্টিবডি আর কৃমির লার্ভা ধ্বংস করে। লাস্ট যেটা অনুচক্রিকা। শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে কয়দিন? সাইডে একটু লিখে নাও। আয়ুষ্কাল হচ্ছে 1 থেকে 15 দিন। আয়ুষ্কাল হচ্ছে 1 থেকে 15 দিন। 1 থেকে 15 দিন। অনুচক্রিকা, অনুচক্রিকা হচ্ছে ব্যাস হচ্ছে 3 মাইক্রন, তবে যদি এটা অনেক বেশি লম্বা হয়ে যায় বা বড় হয়ে যায় তখন 4 থেকে 5 মাইক্রন। এটা দেখতে অনেকটা রডের মতো অথবা কার মতো? মাকু আকৃতির। রড বা মাকু আকৃতির। এদের মধ্যে নিউক্লিয়াস থাকে না। মাকু আকৃতির, এদের মধ্যে নিউক্লিয়াস থাকে না। এদের মধ্যে নিউক্লিয়াস থাকে না। সব থেকে ক্ষুদ্রতম কণিকা, সব থেকে ক্ষুদ্রতম রক্তকণিকা। ক্লিয়ার? এদের আয়ুষ্কাল কয়দিন? 5 থেকে 10 দিন। আয়ুষ্কাল হচ্ছে 5 থেকে 10 দিন। ঠিক আছে, এখন দেখো এটার কাজ হচ্ছে রক্ত তঞ্চন করা। রক্ত তঞ্চন বা কোনো জায়গায় কেটে গেলে রক্ত জমাট বাঁধানো, রক্ত তঞ্চন করা। তারপর ফ্যাগোসাইটোসিস প্রসেসে জীবাণু ধ্বংস করা। জীবাণু ধ্বংস, কার্বন কণা ভক্ষণ করা। ঠিক আছে, আর এটা হচ্ছে কোথায় নষ্ট হবে? রেটিকুলো এন্ডোথেলিয়াল কোষে ধ্বংস হবে। রেটিকুলো এন্ডোথেলিয়াল কোষে নষ্ট হয়। এখন পর্যন্ত বের হতে পারেনি। আচ্ছা, ডাব্লিউবিসিটা কোথায় নষ্ট হয়? ডাব্লিউবিসিটা কোথায় নষ্ট হয়? তো এই ডাব্লিউবিসিটা হচ্ছে আমাদের শরীরে, তুমি চিন্তা করো একটা জীবাণু প্রবেশ করলো, একটা জীবাণু আমাদের শরীরে প্রবেশ করলো, তখন কি করবে? এই জীবাণুটার সাথে সে যুদ্ধ করতে করতে শ্বেত রক্তকণিকাটা কি হবে? তখন আমাদের সাথে দেখবা হচ্ছে তোমার শরীরে পুঁজ আকারে হলুদ কিছু একটা দেখা যাচ্ছে। ওই হলুদটা হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকাটা যখন মারা যায় তখন সে হলুদ কালার ধারণ করে। তার মানে হচ্ছে শ্বেত রক্তকণিকা যখন জীবাণুর সাথে যুদ্ধ করে মূলত হচ্ছে জীবাণুটাকে মেরে ফেলে, সাথে সাথে নিজেও সে মরে যায়। ঠিক আছে, তখন আমরা পুঁজ আকারে দেহের বাইরে এটাকে বের করে দিই। ওটা হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা। এই কারণে শ্বেত রক্তকণিকা হচ্ছে আমাদের দেহের মূলত বলা হয় ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী একক। ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী একক। ক্লিয়ার? আর যেটা হচ্ছে হেপারিন, হেপারিন জিনিসটা কি, তাই তো? একজন বললো যে হেপারিন,
হেপারিন হচ্ছে মানুষের শরীরে, ধরো এটা একটা রক্তনালী, ঠিক আছে? ভাই আমি ধরো হচ্ছে বুঝি আমরা নাই, যখন আবার মুসলমানরা replay করেন। যখন কোরবানি দেই, দেখবা হচ্ছে যে 4 থেকে 5 মিনিটের মধ্যে গরুর যখন রক্তটা বের হয় তখন সেটা এরকম জমাট বেঁধে পুডিং এর মতো হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে রক্ত নালীর ভেতরে এটা কেন পুডিং বাচ্ছে না বা জমাট হচ্ছে না? তো তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের এই রক্তের মধ্যে হেপারিন থাকে, আমাদের এই রক্তের মধ্যে হেপারিন থাকে, আর এই হেপারিন থাকার কারণে মূলত হচ্ছে রক্তটা জমাট বাঁধে না, রক্তটা মূলত জমাট বাঁধে না। এই হেপারিন থাকার কারণে রক্ত নালীর ভেতর জমাট বাঁধে না। যখন এটা রক্তনালী আমরা জবাই করে দিই বা কোনো কিছু কেটে ফেলি, বাইরে চলে আসে, হেপারিনটা নষ্ট হয়ে যায়, রক্তটা জমাট বেঁধে যায়। ক্লিয়ার? তার মানে হেপারিনটার উপস্থিতিতে রক্ত জমাট বাঁধে, আর হেপারিনের উপস্থিতিতে রক্ত জমাট বাঁধে না। আচ্ছা, দেখো, রেটিকুলো এন্ডোথেলিয়াল কোষে নষ্ট হয়। লেখাগুলো একটু ফাস্ট লেখার চেষ্টা করবা। এটার হচ্ছে আয়ুষ্কাল কয়দিন? 5 থেকে 10 দিন লিখলাম। এদের উৎপত্তি কয়দিন? দেখো, উৎপত্তি হলো 5। এরা কোত্থেকে তৈরি হবে? তৈরি হবে হচ্ছে, এইটা সম্পর্কে বিজ্ঞানীদের দুইটা মতবাদ আছে, যে শ্বেত রক্তকণিকা, বিজ্ঞানীরা বলেন শ্বেত রক্তকণিকা পরিবর্তিত হয়ে অনুচক্রিকা সৃষ্টি করে, অনুচক্রিকা সৃষ্টি করে। শ্বেত রক্তকণিকা পরিবর্তিত হয়ে অনুচক্রিকা প্লেয়ার করে, অনুচক্রিকা সৃষ্টি করে। নাম্বার 2, বিজ্ঞানীরা বলে যে লাল অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট থেকে সৃষ্টি হয়। লাল অস্থিমজ্জার বড় মেগা ক্যারিওসাইট কোষ থেকে সৃষ্টি হয়। মেগা ক্যারিওসাইট কোষ হতে সৃষ্টি হয়। লাল অস্থিমজ্জার বড় মেগা ক্যারিওসাইট কোষ থেকে সৃষ্টি হয়, একজন বিজ্ঞানী বলে। আরেকজন বিজ্ঞানী বলে শ্বেত রক্তকণিকা থেকে মূলত আস্তে আস্তে পরিবর্তিত হয়ে অনুচক্রিকার সৃষ্টি হয়, অনুচক্রিকার সৃষ্টি হয়। এটা হচ্ছে শ্বেত রক্তকণিকার উৎপত্তি, সরি, অনুচক্রিকার উৎপত্তি। এখন অনুচক্রিকার কিছু কাজ আছে। দেখো, আমার একটা রক্তনালী, ওটা আমি এনিহাও কেটে গেল, এই জায়গা থেকে একটা রাসায়নিক পদার্থ, অনুচক্রিকা একটা রাসায়নিক পদার্থ ক্ষরণ করবে। সেই রাসায়নিক পদার্থটার নাম হচ্ছে সেরাটোনিন। সেরাটোনিন হচ্ছে রাসায়নিক পদার্থের নাম, সেরাটোনিন হচ্ছে রাসায়নিক পদার্থের নাম। কোন একটা রক্তনালী কেটে গেল, আর ওই জায়গা থেকে মূলত রক্তরসটা বের হইলো, ওই জায়গা থেকে মূলত রক্তরসটা বের হইলো, এর ফলে যে রাসায়নিক পদার্থটা ক্ষরণ হলো ওটার নাম হচ্ছে সেরাটোনিন। আর সেরাটোনিনটা কিছুদিন পর ওইখান থেকে মূলত হচ্ছে এসে রক্ত জমাট বেঁধে একটা আবরণ সৃষ্টি করলো, রক্ত জমাট বেঁধে একটা আবরণ সৃষ্টি করলো, সেটা হচ্ছে হিমোস্ট্যাটিক প্লাগ। হিমোস্ট্যাটিক প্লাগ, হিমোস্ট্যাটিক প্লাগ। তার মানে হচ্ছে একটা রক্তনালী কেটে গেল, ওখান থেকে রাসায়নিক পদার্থ আসলো, এটার নাম হচ্ছে সেরাটোনিন, আর তার উপরে একটা শক্ত আবরণ তৈরি হলো, ওইটার নাম হচ্ছে হিমোস্ট্যাটিক প্লাগ। হিমোস্ট্যাটিক প্লাগ লিখে নাও, ফার্স্ট লিখে নাও। আচ্ছা, কাগজের ফুল, সাদাগুলা পাওয়া যায় না কিসে? আচ্ছা, ফারুক আমি নমস্কার। দেখো, লেখা শেষ হলে পয়েন্টটা যাচ্ছি। লেকচার অনেক, এই লেকচারটা অনেক বড়, তো আলটিমেটলি হচ্ছে যদি লেকচার অফ করে অন্য কোনো কথাবার্তা বা মজা করতে যাই, দেখা যাবে হচ্ছে লেকচারই শেষ হবে না। তো যেগুলো হচ্ছে ছোট লেকচার, ওগুলোর মধ্যে হচ্ছে তুমি স্কোপ পাবা যে কথাবার্তা বলার জন্য, কিন্তু কথা হচ্ছে এই লেকচার গুলোর মধ্যে আলটিমেটলি হচ্ছে মজা করার বা কোনো ইয়া নাই, কারণ হচ্ছে লেকচারও বড় আর এখান থেকে সিরিয়াস প্রশ্ন বেশি আসে। আচ্ছা, এবার দেখো মানুষের রক্ত কিভাবে জমাট বাঁধে, রক্ত জমাট বাঁধার কৌশল, রক্ত জমাট বাঁধার কৌশল। এখন দেখো, রক্তর মধ্যে আমাদের রক্ত 13 দিয়ে দুইটা জিনিস মনে রাখতে পারবো। 13, এই 13 দিয়ে হচ্ছে ব্লাড গ্রুপকে ইন্ডিকেট করে, মানে মানুষের শরীরে
টোটাল 13টা ব্লাড গ্রুপ আছে, আবার টোটাল 13টা ব্লাড ক্লটিং ফ্যাক্টর আছে, যেটা মূলত রক্ত জমাট বাঁধায়। রক্ত জমাট বাঁধায় হচ্ছে টোটাল 13টা ক্লটিং ফ্যাক্টর আছে। আচ্ছা দেখো, রক্ত জমাট বাঁধার কৌশল হচ্ছে ফুল, পরে টুপ করে, ঠিক আছে? এই চারটা মূলত রক্ত জমাট বাঁধায়। যেমন ফাইব্রিনোজেন, ফুল দিয়ে আমি মনে রাখছি ফাইব্রিনোজেন, পরে দিয়ে হচ্ছে প্রথমবিন, প্রথমবিন, টুপ মানে হচ্ছে থ্রম্বিন, করে মানে ক্যালসিয়াম। এই চারটা জিনিস আমাদের রক্ত জমাট বাঁধায়। ইজিলি মনে রাখছি ফুল পরে টুপ করে, কারণ চারটা রিয়েকশন দিয়ে আমি দেখবো হচ্ছে বইয়ের মধ্যে অনেক বড় একটা ব্যাখ্যা আছে, ডেসক্রিপশন আছে যে কিভাবে রক্ত জমাট বাঁধায়, বাট এই জিনিসটা আমি হচ্ছে চারটা রিয়েকশনের মাধ্যমে মনে রাখতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে থ্রম্বোসাইট, আমার শরীরে কোথাও কেটে গেল, এর ফলে থ্রম্বোসাইট বা অনুচক্রিকা বের হলো, যেটা আমার শরীরের রক্তের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে থ্রম্বোপ্লাস্টিন নামক একটা প্রোটিন তৈরি করে, থ্রম্বোপ্লাস্টিন নামক একটা প্রোটিন তৈরি করে। তার মানে থ্রম্বোসাইট বের হলো বা কোন জায়গায় কেটে গেল, অনুচক্রিকা বের হলো, রক্তের অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো এবং থ্রম্বোপ্লাস্টিন নামক একটা প্রোটিন তৈরি করলো। পরবর্তীতে এই উৎপাদ যেটা, সেটাকে আমি আবার নিয়ে আসলাম থ্রম্বোপ্লাস্টিন। এই থ্রম্বোপ্লাস্টিন রক্তের মধ্যে থাকা ক্যালসিয়াম, রক্তের মধ্যে থাকা ক্যালসিয়াম আর প্রোথ্রম্বিনের সাথে বিক্রিয়া করে, প্রোথ্রম্বিনের সাথে বিক্রিয়া করে থ্রম্বিন তৈরি করলো, প্রোথ্রম্বিনের সাথে বিক্রিয়া করে থ্রম্বিন তৈরি করলো। আবার পরে দেখো এই থ্রম্বিনটা নিয়ে আসলাম, এই থ্রম্বিন এটা হচ্ছে রক্তের মধ্যে থাকা ফাইব্রিনের সাথে বিক্রিয়া করে ফাইব্রিন, ফাইব্রিন বা ফাইব্রিনোজেন যেটাই বলি না কেন, এই ফাইব্রিনোজেনের সাথে বিক্রিয়া করে ফাইব্রিন সূত্রক তৈরি করে, ফাইব্রিন সূত্রক তৈরি করে। তো দেখো ফাইব্রিন সূত্রক তৈরি করার পর, ফাইব্রিন সূত্রক তৈরি করার পর অনেকগুলা ফাইব্রিন সূত্র, অনেকগুলা ফাইব্রিন সূত্র, ফাইব্রিন প্লাস ফাইব্রিন প্লাস ফাইব্রিন, আলটিমেটলি অনেকগুলা ফাইব্রিন, ইনফিনিটি ফাইব্রিন মিলে একটা ফাইব্রিনোজেন জালক তৈরি করে, ফাইব্রিনোজেন জালক তৈরি করে। এই ফাইব্রিনোজেন জালকের মধ্যে মূলত হচ্ছে শ্বেত রক্তকণিকা আর লোহিত রক্তকণিকা গুলা আটকে যায়, ঠিক আছে? এর ফলে তোমার রক্ত জমাট বাঁধে। রক্ত জমাট বাঁধার টাইম হচ্ছে 4 থেকে 5 মিনিট, প্লাস মনে রাখতে হবে 1 থেকে 4 মিনিট, নিউ এডিশন করছে 1 থেকে 4 মিনিট, ঠিক আছে? তার মানে হচ্ছে আমার একটু দেখো কিভাবে রক্ত জমাট বাঁধে। আমার কোন জায়গায় কেটে গেলে ওই জায়গা থেকে অনুচক্রিকাটা বের হয়, রক্তের দেন হচ্ছে বাইরে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে থ্রম্বোপ্লাস্টিন তৈরি করে। থ্রম্বোপ্লাস্টিনকে আমি আবার নিয়ে আসলাম, রক্তে ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে এবং প্রোথ্রম্বিনের সাথে বিক্রিয়া করে থ্রম্বিন তৈরি করে। এই প্রোটা বাদ দিলাম, বাকি হলো থ্রম্বিন। এই থ্রম্বিনকে আবার নিয়ে আসলাম, এ হচ্ছে রক্তের মধ্যে থাকে এই যে ফাইব্রিনোজেনের সাথে বিক্রিয়া করলো, এই দুটা বিক্রিয়া করলে ফাইব্রিনের একটা সুতা তৈরি করলো। এভাবে অনেকগুলো বিক্রিয়ার মাধ্যমে একটা জাল তৈরি করলো, ফাইব্রিনের একটা জাল তৈরি করলো। ওই জালগুলোর মধ্যে শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা গুলো আটকে যাচ্ছে। তো লোহিত রক্তকণিকার সময়কাল হচ্ছে 4 থেকে 5 মিনিট বা 1 থেকে 4 মিনিট, মানে হচ্ছে রক্ত জমাট বাঁধার সময়। রক্ত জমাট বাঁধার সময় হচ্ছে 4 থেকে 5 মিনিট বা 1 থেকে 5 মিনিট, 1 থেকে 4 মিনিট। লিখো, ফার্স্ট লিখো এটা। হয়েছে? 2 নাম্বারটাই আবার, হ্যাঁ দেখো, আমার যে বিক্রিয়া উৎপাদ হিসেবে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হইলো, আমার দেখো রক্তের মধ্যে ক্যালসিয়াম আছে, ওই দেখো উপরে 4টা লিখছি ফুল পরে টুপ করে, রক্তের মধ্যে থাকে ক্যালসিয়াম। আর একটা হচ্ছে ওই দেখো 2 নম্বরে প্রোথ্রম্বিন, ফুল পরে টুপ করে প্রোথ্রম্বিন, প্রোথ্রম্বিনের সাথে বিক্রিয়া করে, মানে থ্রম্বোপ্লাস্টিন রক্তের মধ্যে থাকে ক্যালসিয়াম আর প্রোথ্রম্বিনের সাথে বিক্রিয়া করে থ্রম্বিন তৈরি করে। পরবর্তীতে থ্রম্বিন রক্তের মধ্যে থাকা ফাইব্রিনোজেনের সাথে বিক্রিয়া করে ফাইব্রিন সূত্রক তৈরি করে।
এরপর অসংখ্য ফাইব্রিন সূত্রক মিলে একটা ফাইব্রিন জালকের তৈরি করে, ওটা মাঝখানে ইনফিনিটি চিহ্ন দেয়া। আচ্ছা, বুঝা গেছে মোটামুটি? মুছে দিলাম তাহলে। এরপর দেখো লসিকা লিখো। আচ্ছা, এবার দেখো লসিকা। তো লসিকা যে জিনিসটা, লসিকাটা হচ্ছে এক ধরনের টিস্যু রস। লসিকা মানব দেহে থাকে 1 থেকে 2 লিটার। আর লসিকা মূলত হচ্ছে লসিকা যে নালীর মাধ্যমে পরিবাহিত হয়, লসিকার যে নালীর মাধ্যমে পরিবাহিত হয় তাকে বলে ল্যাকটিয়েল। লসিকা যেখানে জমা থাকে, লসিকা বগল ঘাড় কুচকিতে সঞ্চিত থাকে। লসিকা বগল ঘাড় কুচকিতে সঞ্চিত থাকে। লসিকায় 2 ধরনের লিম্ফোসাইট থাকে। লসিকায় 2 ধরনের লিম্ফোসাইট থাকে, একটা হচ্ছে বিটা লিম্ফোসাইট, আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট। একটা হচ্ছে বি লিম্ফোসাইট আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট। এখন দেখো লসিকায় 2 ধরনের উপাদান থাকে। এক, কোষীয় উপাদান, নাম্বার 2 অকোষীয় উপাদান। লসিকায় 94% পানি, বাকি 6% কঠিন পদার্থ। লসিকায় 500 থেকে 75,000 লিউকোসাইট থাকে। যে সকল স্থানে রক্ত অক্সিজেন পুষ্টি নিয়ে যেতে পারে না, লসিকা অক্সিজেন পুষ্টি রক্ত বরাহ করে।
এটা কি আগের যতটুকু পড়াইছে এটার মতো শেষ করবে নাকি একদম নিউ? আর আগেরটা কি পুরান? মানে দুইটাতে এক্সামটা সমানই হবে, তাহলে পড়া শেষ। আচ্ছা একটু লিখো, ফার্স্ট লিখো। ভালভ বা বাইকাসপিড ভালভ, মাইটাল ভালভ বা বাইকাসপিড ভালভ, এটার নাম হচ্ছে সেমিলুনার ভালভ। তার মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত সুপিরিয়র ভেনা কাভা আর ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ব্লুর আসতেছে। তাপে আচ্ছা, তোমাদের কি দেখতে সমস্যা হচ্ছে, কাঁপতেছে কোথাও? ভালো আছে, কাঁপতেছে একটু দেখো তো ভাইয়া, একটু রেসপন্স করো। আচ্ছা ঠিক আছে, যার প্রবলেম হচ্ছে সে একটু বের হয়ে আবার ইনক্লুড হও, দেখবো সব ঠিক হয়ে যাবে। সুপিরিয়র ভেনা কাভা আর ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অ্যাট্রিয়ামে ফুসফুস থেকে, হ্যাঁ ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাড ডান অ্যাট্রিয়ামে বাম অ্যাট্রিয়ামে চলে আসবে। এখন এই দুইটা কমাটিকা আবার খুলে যাবে, দেখো ট্রাইকাসপিড আর সেমিলুনার খুলে যাবে, বাইকাসপিড আর সেমিলুনার কপাটিকাটা এটাও খুলে যাবে। ফলে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে আসবে, অক্সিজেনেটেড ব্লাড বাম ভেন্ট্রিকল থেকে বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে আসবে, বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে আসবে। আবার মূলত মধ্যবর্তী কপাটিকা দুইটা লেগে যাবে। এখন দেখো এই জায়গাটায় কিছু সময় ওয়েট করার পর কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত চারপাশে চাপ দেওয়া শুরু করবে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত চারপাশে চাপ দেওয়া শুরু করবে। এখন অক্সিজেন সমৃদ্ধ রক্ত অ্যাওর্টার ডান শাখার মাধ্যমে, অ্যাওর্টার ডান শাখার মাধ্যমে এবং কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত অ্যাওর্টার বাম শাখার মাধ্যমে শরীরের উপরের দিকে রক্ত সাপ্লাই করবে, শরীরের ঠিক উপরের দিকে রক্ত সাপ্লাই করবে। তার মানে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ঠিক অ্যাওর্টার ডান শাখার মাধ্যমে আর অক্সিজেনেটেড ব্লাড হচ্ছে অ্যাওর্টার বাম শাখার মাধ্যমে শরীরের উপরের দিকে রক্ত সরবরাহ করবে, শরীরের উপরের দিকে রক্ত সরবরাহ করবে। যদি ছবিটা 3D হইতো তাহলে হচ্ছে আমার এই নিচে দিয়ে মুছা লাগতো না। দেখো এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আমি জানি যে প্রত্যেকটা কোষে প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে অক্সিজেন আর খাদ্য পরিবহন করা প্রয়োজন, তাহলে নিচের দিকে আমাকে রক্ত পরিবহন করতে হবে। তাহলে দেখো কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসীয় ধমনির মাধ্যমে, ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে প্রেরণ করবে রক্ত, ফুসফুসে প্রেরণ করবে কি জাতীয় রক্ত? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। আর হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত মহাধমনির মাধ্যমে, মহাধমনির মাধ্যমে সারা দেহে যাবে, ঠিক আছে, সারা দেহে গমন করবে, সারা দেহে যাবে। ক্লিয়ার? তার মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে যাবে আর মহাধমনির মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে প্রেরণ করবে, সারা দেহে প্রেরণ করবে। এখন দেখো হচ্ছে এদের প্রাচীর খুব পাতলা, কারণ হচ্ছে রক্ত শুধুমাত্র নিচের দিকে পাঞ্চ করে, আর এর প্রাচীরটা একটু মোটামুটি পুরু, কারণ হচ্ছে এ শুধুমাত্র একটা অঙ্গের মধ্যে রক্ত পাঠাচ্ছে। ওর প্রাচীরটা অনেক বেশি পুরু, 3 গুণ বেশি পুরু, কারণ হচ্ছে ও সারা দেহে রক্ত সাপ্লাই করতেছে। জিনিসটা ক্লিয়ার? আচ্ছা আরেকবার বুঝিয়ে দিব, একটু দেখো উপরের দিকে খেয়াল করো। সুপিরিয়র ভেনা কাভা আর ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে, সুপিরিয়র ভেনা কাভা আর ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে। আর হচ্ছে ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করে। এখন দেখো ডান অ্যাট্রিয়াম আর হচ্ছে ডান ভেন্ট্রিকলের ঠিক মুখের মধ্যে একটা কপাটিকা আছে যেটা নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা আর সেমিলুনার কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা আর সেমিলুনার কপাটিকা। ঠিক একই রকম ভাবে বাম অ্যাট্রিয়াম আর বাম নিলয়ের ঠিক মাঝখানে একটা পর্দা আছে যেটা নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা এবং সেমিলুনার কপাটিকা। তো কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অ্যাট্রিয়ামে আছে আর অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অ্যাট্রিয়ামে আছে।
এখন এটা কিছুক্ষণ এখানে থাকার পর ও কি করবে, চারপাশের প্রাচীরের মধ্যে একটা প্রেসার বা চাপের সৃষ্টি করবে। এই চাপটা সহ্য করতে না পেরে এই যে বাইকাসপিড আর ট্রাইকাসপিড এই কপাটিকা গুলো খুলে যাবে। পরে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকল আর অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে প্রবেশ করবে। তারপর হচ্ছে পুনরায় আবার কপাটিকা দুইটা জোড়া লেগে যাবে। কিছু সময় পর দেখো হচ্ছে যে কার্বন ডাই অক্সাইডটা এই অ্যাট্রিয়ামে থাকবে, ভেন্ট্রিকলে থাকবে, আর অক্সিজেনটাও মূলত কিছু সময় ভেন্ট্রিকলে থাকবে। থাকার পর এরাও চারদিকে আবার চাপ সৃষ্টি করবে। চারপাশে চাপ সৃষ্টি করার পর কি করবে, এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে চলে যাবে কিছু অংশ রক্ত, আর কিছু অংশ রক্ত যাবে হচ্ছে অ্যাওর্টার ডান শাখার মাধ্যমে শরীরে ঠিক ঊর্ধ্ব দিশে মানে উপরের দিকে চলে যাবে। আবার দেখো অক্সিজেন সমৃদ্ধ রক্ত অ্যাওর্টার বাম শাখা দিয়ে মাথার দিকে চলে যাবে মানে উপরের দিকে চলে যাবে, আর হচ্ছে মহাধমনীর মাধ্যমে রক্ত সারা দেহে পৌঁছে যাবে। আচ্ছা ফার্স্ট বলবো না, আচ্ছা একটু খেয়াল করো। সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে রক্ত আসলো, ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে রক্ত আসলো। রক্ত কিছু সময়ের জন্য, লালটা কই, রক্ত কিছু সময়ের জন্য মূলত এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে হচ্ছে এটা হচ্ছে ডান অ্যাট্রিয়াম, ডান অ্যাট্রিয়ামের মধ্যে এসে বসে থাকলো। ঠিক একই সময় দেখো ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অ্যাট্রিয়ামে চলে আসলো, বাম অ্যাট্রিয়ামে চলে আসলো। আসার পর দেখো এই যে এই কপাটিকা, এটার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা, আর এই কপাটিকার নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা, এই যে মাইট্রাল ভালভ বা বাইকাসপিড কপাটিকা। তো এই মাইট্রাল ভালভ বা সেমিলুনার কপাটিকা জায়গাটাকে বন্ধ করে রাখছে, আর ট্রাইকাসপিড কপাটিকা সেমিলুনার ভালভ জায়গাটাকে বন্ধ করে রাখছে। এখানে রক্ত যখন এসে পরিপূর্ণ হয়ে গেছে ও কি করবে, চারদিকে চাপ সৃষ্টি করবে। ও কি করবে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত চারদিকে চাপ দেওয়ার সৃষ্টি করবে। যখন চাপটা সহ্য করতে না পারবে তখনই এই রাস্তাটা খুলে যাবে, মানে এই কপাটিকা দুইটা খুলে যাবে, এও কপাটিকা দুইটা খুলে দিবে। কপাটিকা দিয়ে যখন খুলে যাবে তখন কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে চলে আসবে। আবার ঠিক একইভাবে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে চলে আসবে। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকল, অক্সিজেন সমৃদ্ধ রক্ত ডান অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে চলে আসলো। কিছু সময় এখানে এসে অবস্থান করলো, এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত এখানে এসে কিছু সময় অবস্থান করলো, আর অক্সিজেন সমৃদ্ধ রক্ত কিছু সময় এখানে অবস্থান করলো। অবস্থান করার পর দেখো ও কি করবে, চারপাশে আগের মতো চাপ দেওয়া শুরু করবে। ও চাপ দিবে, ও চাপ দিবে, কোন জায়গায় রাস্তা না পেয়ে এই জায়গা কিন্তু আগের মতো আবার বন্ধ হয়ে গেছে। কিছু সময়ের জন্য খুলে গেছিল, আবার বন্ধ হয়ে গেছে, দুটা বন্ধ হয়ে গেছে। এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত দেখো অ্যাওর্টার ডান শাখা দিয়ে চলে গেছে, আর অক্সিজেন সমৃদ্ধ রক্ত অ্যাওর্টার বাম শাখা দিয়ে চলে গেছে। কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত অ্যাওর্টার ডান শাখা, অক্সিজেন সমৃদ্ধ রক্ত অ্যাওর্টার বাম শাখা দিয়ে প্রবেশ করছে, চলে গেছে। এটা কোথায় চলে গেছে, মাথার দিকে চলে গেছে, ঠিক মাথার উপরের দিকে চলে গেছে। এখন দেখো শরীরের নিচের দিকে রক্ত বাড়াইতে হবে। তো কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসের মধ্যে চলে কিছু অংশ নিচে গেছে, কিছু অংশ উপরে চলে গেছে। আবার অক্সিজেন সমৃদ্ধ রক্ত কিছু অংশ অ্যাওর্টার দিয়ে উপরে চলে গেছে, আর কিছু অংশ মহাধমনীর মাধ্যমে নিচের দিকে সারা দেহে চলে গেছে। কিছু অংশ রক্ত সারা দেহে চলে গেছে। না বুঝতে বলো, আবার বুঝাবো। আচ্ছা আরেকবার, এই জিনিসটা যখন তুমি হচ্ছে ফার্স্ট অফ অল আবার যখন ইয়েতে মূলত হচ্ছে রেকর্ডিংটা দেখতে পাবা, তখন হচ্ছে মূলত হচ্ছে জিনিসটা হচ্ছে দুইবার বলা হয়েছে, জিনিসটা রিভাইজ হয়ে যাবে। তোমার রেকর্ডিংটা তো তোমাকে দিয়ে দিবে আজকে, না হলে হচ্ছে তোমার আজকে লেকচার শেষ করতে পারবো না, দুইটা চ্যাপ্টার আছে। আচ্ছা এরপরে যাও, কার্ডিয়াক সাইকেল। দেখো কার্ডিয়াক সাইকেল তোমার 1 মিনিটে হার্টবিট দেয় হচ্ছে 75 বার। তাহলে একটা হার্টবিটের সময়কাল হচ্ছে 60 ডিভাইডেড বাই 75 ইকুয়াল টু 0.8 সেকেন্ড। তার মানে কার্ডিয়াক চক্রের সময়কাল হচ্ছে 0.8 সেকেন্ড। এখন দেখো অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল, ভেন্ট্রিকলের সিস্টল, এই চারটা জিনিস মিলেই মূলত হচ্ছে এই কার্ডিয়াক সাইকেলটা কমপ্লিট করে। এর মধ্যে আমি মনে রাখবো জাস্ট দুইটা জিনিস,
এডি আর ভিডি। এডি মানে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, ভিটি মানে ভেন্ট্রিকুলার ডায়াস্টল। এডি এর টাইম হচ্ছে 0.5 সেকেন্ড, ভিডি এর টাইম হচ্ছে 0.7 সেকেন্ড, 0.7 সেকেন্ড। এখন খেয়াল করো, অ্যাট্রিয়ামের ডায়াস্টল আর অ্যাট্রিয়ামের সিস্টল এটা জোড়ায় থাকবে, ভেন্ট্রিকুলার সিস্টল আর ভেন্ট্রিকুলার ডায়াস্টল জোড়ায় থাকবে। যদি 0.5 হয়ে গেল, এখানে যদি 0.5 হয়, তাহলে 0.8 হওয়ার জন্য বাকি সময় লাগে হচ্ছে 0.3। তার মানে অ্যাট্রিয়ামের সিস্টল হচ্ছে 0.3। দেখো ভেন্ট্রিকুলার ডায়াস্টল 0.7, 0.8, টোটাল টাইম হচ্ছে 0.8, তাহলে বাকি রইল হচ্ছে কত? 0.1। তার মানে ভেন্ট্রিকুলার সিস্টলের টাইম হচ্ছে 0.1। আমি মনে রাখবো অ্যাট্রিয়ামের ডায়াস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল। এখন নিচের দুইটার দিকে আসি। ভেন্ট্রিকুলার ডায়াস্টল, ডায়াস্টল লিখতে ড লাগে, ড। এই সময় ডাব নামক একটা শব্দের সৃষ্টি হয়। আর ভেন্ট্রিকুলার সিস্টলের শব্দের সিস্টলের মধ্যে লাভ নামক শব্দের সৃষ্টি হয়, লাভ নামক শব্দের সৃষ্টি হয়। ক্লিয়ার? এবার দেখো মায়োজেনিক নিয়ন্ত্রণ। মায়োজেনিক নিয়ন্ত্রণ, মায়োজেনিক নিয়ন্ত্রণের জন্য 4টা টিস্যু কাজ করে, 5টা টিস্যু কাজ করে। একটা হচ্ছে এভিএন, যেটা পেস মেকার নামে পরিচিত, পেস মেকার নামে পরিচিত। এটা হচ্ছে ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে অবস্থান করে, ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে অবস্থান করে, ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে অবস্থান করে। ঠিক আছে? দেন এখান থেকে একটা সিগন্যাল তৈরি হয়, যেটার নাম হচ্ছে অ্যাপস নামক একটা সিগন্যাল তৈরি হয়। এটার নাম হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল ইলেকট্রিক্যাল সিগন্যাল, অ্যাকশন পটেনশিয়াল ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হয়। ক্লিয়ার? নাম্বার 2, সরি এভিএন না, এটা এসএএন হবে, সাইনো অ্যাট্রিয়াল নোড, সাইনো অ্যাট্রিয়াল নোড। এইটা পেসমেকার নামে পরিচিত। এটা ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে থাকে, ডান অ্যাট্রিয়ামের ঠিক প্রাচীরে থাকে। আর এটা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল ইলেকট্রিক সিগন্যাল তৈরি হয়। নাম্বার 2 এভিএন, এটা হচ্ছে রিজার্ভ পেসমেকার, রিজার্ভ পেসমেকার নামে পরিচিত, রিজার্ভ পেসমেকার নামে পরিচিত। আচ্ছা এভিএন দেখো, এই এসএএন থেকে এভিএন এ যদি সিগন্যাল পাঠাতে টাইম লাগে 0.15 সেকেন্ড, এই এসএএন থেকে এভিএন এ সিগন্যাল পাঠাতে টাইম লাগে হচ্ছে কত? 0.15 সেকেন্ড। এটা হচ্ছে ডান অ্যাট্রিয়ামের নিচে অবস্থিত, ডান অ্যাট্রিয়ামের নিচে অবস্থিত, ডান অ্যাট্রিয়ামের নিচে অবস্থিত। নাম্বার 3 বান্ডল অফ হিঞ্জ, বান্ডল অফ হিজ। নাম্বার 4 ডান বাম শাখা অফ বান্ডল অফ হিজ। নাম্বার 5 পার্কিনোজি ফাইবার। একটা বাটি নিলাম, তার মধ্যে তোমার হাড়টা কেটে রাখলাম, হাড়টা কেটে মূলত হচ্ছে 37°C তাপমাত্রায় আর অক্সিজেন সমৃদ্ধ লবণের দ্রবণে যদি রেখে দেই, তা বেশ কিছুদিন যাবত হার্টবিট দিবে। 37°C তাপমাত্রায় অক্সিজেন সমৃদ্ধ লবণের দ্রবণে তোমার হৃৎপিণ্ড কেটে রেখে দিলে বেশ কিছুদিন যাবত হার্টবিট দিবে। আচ্ছা, বেশ কিছুদিন যাবত হার্টবিট দিবে। এখন কথা হচ্ছে যে যেই টিস্যুগুলা মূলত হৃৎপিণ্ডকে সংকোচন এবং প্রসারণে সাহায্য করে, যে টিস্যুগুলা হৃৎপিণ্ডকে সংকোচন আর প্রসারণে সাহায্য করে, সেটাকে বলা হয় মায়োজেনিক নিয়ন্ত্রণ, এটাকে বলা হয় মায়োজেনিক নিয়ন্ত্রণ। এখন দেখো ব্যারো রিসেপ্টর। ব্যারো রিসেপ্টর দুই ধরনের, একটা হচ্ছে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর আর একটা হচ্ছে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। মানব দেহে রক্তচাপ পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। মানব দেহে রক্তচাপ পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। উচ্চচাপ ব্যারো রিসেপ্টরের নাম হচ্ছে অ দিয়ে হচ্ছে অর্টিক আঁচ, অ্যারোটিক আঁচ। ক দিয়ে ক্যারোটিড সাইনাস, ক দিয়ে ক্যারোটিড সাইনাস। নিম্নচাপ ব্যারো রিসেপ্টর,
ডানে সাপ, ডান অ্যাট্রিয়াম, ডান নিলয়। স দিয়ে সিস্টেমিক ধমনী, প দিয়ে পালমোনারি ধমনী। লিখো। এবার দেখো হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাকের লক্ষণ উপরে বাঘ, উপরে দিয়ে ঊর্ধ্বাঙ্গের অস্বস্তি, ব দিয়ে বমি বমি ভাব, বিশ্রামে ব্যাঘাত, ঘ দিয়ে ঘন ঘন শ্বাস প্রশ্বাস, ঘ দিয়ে ঘুমে ব্যাঘাত। এই সাইড লিখা হয়েছে, হাতের বাম পাশ লিখা হয়েছে। ঠিক আছে, একদম রেস্ট্রিক্টেড। দেখো লাস্ট যেটা, অ্যানজিওপ্লাস্টি আবিষ্কার করেন বিজ্ঞানী অ্যানফ্রেস গয়েনজি। অ্যানজিওপ্লাস্টি আবিষ্কার করেন বিজ্ঞানী অ্যানফ্রেস গয়েনজি। মনে রাখার টেকনিক হচ্ছে লেজার। অ্যানজিওপ্লাস্টি কয় ধরনের? 4 ধরনের। লেজার, এবিসি। মনে রাখার টেকনিক হচ্ছে লেজার, এবিসি। লেজার দিয়ে লেজার অ্যানজিওপ্লাস্টি, লেজার অ্যানজিওপ্লাস্টি। এ দিয়ে অ্যাথেরোক্টমি, বি দিয়ে বেলুন অ্যানজিওপ্লাস্টি, সি দিয়ে হচ্ছে করোনারি অ্যাথেরোক্টমি। করোনারি অ্যাথেরোক্টমি না দিয়ে করোনারি স্টেন্টিং, কারণ অ্যাথেরোক্টমিটা লিখে ফেলছি আমরা। লিখে নাও, রক্ত চ্যাপ্টার শেষ। 30 মিনিটে শেষ হবে এটা, 30 মিনিটে শেষ হয়ে যাবে। লিখে নাও, এটা শেষ হলে বলো, পুরোটা একবার মুছে দিয়ে দেন হচ্ছে পরের চ্যাপ্টারে যাব। শেষ, আচ্ছা। অধ্যায় 3 দেখো, পরিপাক ও শোষণ। পরিপাক ও শোষণ। পরিপাক ও শোষণের মধ্যে দেখো, কোন পাকস মানে কোন অঙ্গাণুগুলা 25 সেন্টিমিটার? তুমি পাকস্থলীকে অন্ন দিও,
তুমি মানে ইউ, ইউ মানে ইউরেটর, ইউরেটরের দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। পাকস্থলী মানে পাকস্থলী, অন্ন মানে অন্ননালী, ডিও মানে ডিউডেনাম। আচ্ছা, মানুষের দেহে 4 ধরনের দাঁত থাকে, দাঁত থাকে 4 ধরনের। ইনসিসর, নাম্বার 2 প্রিমোলার, ক্যানাইন, নাম্বার 4 মোলার। পূর্ণবয়স্ক মানুষের দাঁতের সংকেত ICPM 21-23। আর দুধ দাঁতের সংকেত 8x2, মানে ডান পাশে, উপরের ডান পাশে 8টা, বাম পাশে 8টা, নিচে। এটা হচ্ছে দাঁতের সংকেত। এগুলা কিসের সংকেত? দাঁতের সংকেত, দাঁত, দাঁতের সংকেত। একটা দেখো ইনসিসর 2টা, ক্যানাইন 1টা। এটা হচ্ছে পূর্ণবয়স্কর ক্ষেত্রে, এটা হচ্ছে পূর্ণবয়স্কর ক্ষেত্রে। আর এটা হচ্ছে বাচ্চাদের বা দুধদাঁতের সংকেত, বাচ্চাদের বা দুধদাঁতের সংকেত। ICPM, উপরে ডান পাশে 8টা, বাম পাশে 8টা, নিচে ডান পাশে 8টা, বাম পাশে 8টা। তার উপরে 16, নিচে 16, টোটাল 32টা দাঁত থাকে। আর বাচ্চাদের ডান পাশে 5টা, বাম পাশে 5টা, ডান পাশে 5টা, বাম পাশে 5টা, উপরে নিচে 10টা 10টা 20টা থাকে টোটাল দাঁত। ওকে। আর মানুষের লালা গ্রন্থি থাকে 3 জোড়া, লালা গ্রন্থি থাকে 3 জোড়া। এক, প্যারাটিড গ্রন্থি, এটা থাকে হচ্ছে কানের নিচে, প্যারাটিড গ্রন্থি থাকে কানের নিচে। নাম্বার 2, সাব লিঙ্গুয়াল, এটা হচ্ছে জিহ্বার নিচে। সাব ম্যান্ডিবুলার, চোয়ালের নিচে। এই টোটাল 6টা গ্রন্থি থাকে বা 3 জোড়া গ্রন্থি থাকে। একটু লিখে নিব ফার্স্ট। দাঁতেরটা আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা, মানুষের 4 ধরনের দাঁত থাকে, ইনসিসর, প্রিমোলার, ক্যানাইন আর মোলার। এই 4টা দাঁত থাকে, ঠিক আছে? বাংলায় 9 পড়ছিলাম যে কর্তন, ছেদন, পেশন, অগ্রপেশন, ঠিক আছে? এগুলো এখন আর বাংলা নাই। ইনসিসর, প্রিমোলার, ক্যানাইন, মোলার। তো এখন পূর্ণবয়স্ক মানে হচ্ছে যাদের হচ্ছে 18 বয়স বা হচ্ছে 12 পরে, যারা হচ্ছে মূলত হিসাব করি আমরা। দেখো ইনসিসর 2টা থাকে, ক্যানাইন 1টা, প্রিমোলার 2টা, মোলার 3টা। আবার নিচের দিকে দেখো ইনসিসর 2টা, ক্যানাইন 1টা, প্রিমোলার 2টা, মোলার 3টা। উপরের দিকে দেখো ডান পাশে 8টা, উপরের দিকে বাম পাশে 8টা। তার মানে উপরে টোটাল 16টা দাঁত, নিচে ডান পাশে 8টা, বাম পাশে 8টা, নিচে 16টা দাঁত, উপরে 16, নিচে 16, টোটাল 32টা দাঁত থাকে। আবার দেখো বাচ্চাদের দেহে দাঁত থাকে, দুধ দাঁত কয়টা? ইনসিসর 2টা, ক্যানাইন 1টা, প্রিমোলার নাই, মোলার 2টা। তার মানে টোটাল দাঁত থাকে বাম পাশে 5টা, ডান পাশে 5টা। ওকে, এরকম টোটাল দাঁত থাকে হচ্ছে 10/10, 20টা দাঁত থাকে। উপরে 10টা, নিচে 10টা। আক্কেল দাঁতকে কি বলে? আচ্ছা, আক্কেল দাঁতের নাম হচ্ছে যে মোলার, সরি মোলার। আক্কেল দাঁতের ইয়া নাম হচ্ছে মোলার। তারপর আর কোনো কোশ্চেন? আচ্ছা,
দেখো দাঁত কেমন? আচ্ছা, দেখো এবার আমরা যে কোনো একটা খাবারকে কিভাবে খাবারটা খাই। লালার মধ্যে 99.45% হচ্ছে পানি, ঠিক আছে? এটা হচ্ছে লালার মধ্যে 99.45% হচ্ছে পানি। আর লালার মধ্যে হচ্ছে কি থাকে? লালার মধ্যে লাইসোজাইম এনজাইম থাকে। লাইসোজাইম এনজাইম থাকে, যেটা যে কোনো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, যেটা যে কোনো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ধরো আমরা যে কোনো খাবার খাচ্ছি, এই খাবারটা খাওয়ার সময় এটা হচ্ছে আমরা যখন জিহ্বার উপরে রেখে চাপ দেই, তখন দেখো এরা তালুর সাথে বাধাপ্রাপ্ত হয়ে আর উপরে যেতে পারে না। উপরে হচ্ছে নাসিকা নালী বা নাকের নালী, উপরের দিকে যেতে পারে না, তখন সে নিচের দিকে অগ্রসর হয়। নিচের দিকে যখন আসতে যায় তখন এটার নাম হচ্ছে উপজিহ্বা। নিচেরটার নাম হচ্ছে উপজিহ্বা, উপরেরটার নাম হচ্ছে আলজিহ্বা। এই আলজিহ্বা আর উপরটা হচ্ছে, নিচেরটার নাম হচ্ছে উপজিহ্বা বা এপিগ্লটিস। এই এপিগ্লটিসটা কি করবে? এই দেখো এটার নাম হচ্ছে শ্বাসনালী। এই শ্বাসনালীটাকে বন্ধ করে দিবে, খুলে দিবে হচ্ছে অন্ননালীটাকে, অন্ননালীকে। এই অন্ননালীর মধ্য দিয়ে খাবারটা ভেতরের দিকে অগ্রসর হয়। তার মানে আমরা যখন খাবার খাই তখন তালুর বিপরীতে রেখে চাপ দেই, ফলে খাবারটা নিচের দিকে যায়। খাবার নিচের দিকে যাওয়ার সময় উপজিহ্বা এই শ্বাসনালী পথটাকে বন্ধ করে দেয়, ফলে অন্ননালীর পথে খাবারটা ভেতরের দিকে অগ্রসর হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমরা যখন শর্করা জাতীয় খাবার খাই এটা কিভাবে পরিপাক হয়। শর্করা জাতীয় খাবার খাই, আমার জিহ্বা থেকে টায়ালিন এনজাইম বের হয়। টায়ালিন এনজাইমের উপস্থিতিতে মল্টোজ নামক একটা পদার্থ তৈরি হয়। পরবর্তীতে এই মল্টোজটা আবার মল্টেজ এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজে কনভার্ট হয়। ওকে, এটা হচ্ছে আমার শর্করা পরিপাক। লালা তো টায়ালিনে থাকে, জানতাম। হ্যাঁ, টায়ালিনে থাকে, মানে জিহ্বা থেকে বের হয়। জিহ্বার নিচে হচ্ছে, আমরা একটু আগে বলছি, ওই দেখো নিচে সাইডে লিখছিলাম যে সাব ম্যান্ডিবুলার আর সাব লিঙ্গুয়াল। লিঙ্গুয়া মানে জিহ্বা, জিহ্বার নিচে থাকে, জিহ্বা থেকে এই লালাটা বের হয়, ঠিক আছে? আর এই টায়ালিনটা জিহ্বা থেকে বের হয়, আর জিহ্বা থেকে মূলত লালার তৈরি হয়, জিহ্বা যেটা সাব লিঙ্গুয়াল। আগের চ্যাপ্টারে লাস্ট কি পড়াইছে? আগের চ্যাপ্টারে এনজিওপ্লাস্টিটা লাস্ট পড়াইছিলাম। শুনতে মানে শুনতে? ও, আমি আগের গুলো খেয়াল করতেছি। হ্যাঁ, যাওয়ার আগে একবার পরিচয় আবার দিব, সমস্যা নেই, তোমরা আগে লিখে থাকো। মানে এখন শেষ টাইম তো, চ্যাপ্টার শেষ করতে হবে। আজকে যেহেতু তোমার দুইটা লেকচার, আগামীকালকে হচ্ছে দুইটা লেকচারের উপর এক্সাম আছে, তো ওইটার উপর চিন্তা করে জাস্ট আজকে হচ্ছে দুইটা শেষ করতে হবে। দাঁতের ব্যাপারটা একটু বলেন। আচ্ছা, দাঁতেরটা হচ্ছে তোমাদেরকে যখন ভিডিওটা দিয়ে দিবে তখন আবার ওখান থেকে একটু রিপিট 2-3 বার দেখে নিও। ওখানে আমি দাঁতেরটা 2-3 বার বলছিলাম, এখন বলতে গেলে হয়তো শেষ করতে পারবো না, এই জন্য হয়তো আমি আর আগাচ্ছি না। আচ্ছা, এটা হচ্ছে আমার খাবারের পরিপাক, শর্করা পরিপাক। এবার দেখো আমরা যকৃতের মধ্যে ঢুকবো। লিভার, লিভারটা হচ্ছে হিউম্যান বডির মধ্যে টোটাল ওজন হচ্ছে 1.5 থেকে 2 কেজি, আর টোটাল ওয়েট হচ্ছে, এটা হচ্ছে আমাদের শরীরের
টোটাল শরীরের ওজনের 3%, শরীরের ওজনের 3%, 500টারও বেশি রিয়াকশন হয় লিভারের মধ্যে। এই কারণে এটাকে বলা হয় জৈব রসায়নগার, জৈব রসায়নগার। এখন দেখো এই লিভারের সেলটা হচ্ছে অনেকটা মাকু আকৃতির, এটাকে বলে লিভারের সেলটাকে বলে হেপাটোসাইট। আর লিভারের আবরণটাকে বলা হয় গ্লিসন্স ক্যাপসুল, গ্লিসন্স ক্যাপসুল। যকৃতের মূল না এটা, দন্তা স কিন্তু। গ্লিসন্স ক্যাপসুল একটা হচ্ছে দেখো ডান বাম কোয়াডেট, নাম্বার 4 কডেট। ডান বাম কোয়াডেট এবং কডেট, চারটা কি থাকে যকৃতের মধ্যে? চারটা খন্ড থাকে। এগুলো লিখে নাও, ফার্স্ট লিখে নাও। তো দেখো যকৃতের ঠিক নিচের দিকে থাকে হচ্ছে পিত্তথলি। এই পিত্তথলির মধ্যে বিভিন্ন লবণ জমা থাকে, বিভিন্ন লবণ জমা থাকে, যেটা নাম হচ্ছে সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম গ্লাইকোলেট। আরেকটা হচ্ছে সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোলেট। আরেকটা হচ্ছে সোডিয়াম টরোকোলেট। ঠিক আছে, এটা হচ্ছে পিত্তথলির মধ্যে থাকে। ঠিক আছে, এটা কি করে? পিত্তকে চর্বিকে গলাতে সাহায্য করে, চর্বি গলাতে সাহায্য করে, চর্বিকে ধ্বংস করতে বা গলাতে সাহায্য করে। আচ্ছা দেখো, এরপর হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলা? পানিতে হচ্ছে ভিটামিন হচ্ছে বি আর সি, ভিটামিন বি আর সি। আর চর্বিতে ভিটামিন দ্রবণীয় ভিটামিন হচ্ছে ক্যাডা, মানে হচ্ছে ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন ডি, ভিটামিন এ। চর্বিতে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন কে, ই, ডি, এ। পানিতে হচ্ছে ভিটামিন বি এবং সি। ওকে, এরপর দেখো যে লিভার আমাদের শরীরে কি কি করে। লিভার হচ্ছে আমাদের শরীরে হিট প্রডিউস করে, মানে যে কোনো বিক্রিয়া শেষে তাপ উৎপাদন করে। তারপর হচ্ছে যকৃত দেখো আমাদের শরীরে হচ্ছে কি করে, গ্লুকোজ জাতীয় পদার্থগুলাকে গ্লাইকোজেন আকারে জমা করে, গ্লাইকোজেন আকারে জমা করে। ঠিক আছে, গ্লুকোজ জাতীয় পদার্থগুলোকে গ্লাইকোজেন আকারে সঞ্চয় করে। পরবর্তীতে এই গ্লাইকোজেন জাতীয় খাবারগুলো দেখো, গ্লুকোজ জাতীয় খাবার গ্লাইকোজেন আকারে জমা হচ্ছে। পরবর্তীতে এনি হাও যখন তোমার শরীরে গ্লুকোজ জাতীয় খাবারের ঘাটতি দেখা দিবে, তখন গ্লাইকোজেনকে আবার কিসে কনভার্ট করে দিবে? গ্লুকোজে কনভার্ট করে দিবে, এবং তুমি হচ্ছে তোমার খাদ্যের চাহিদাটা তখন তুলনামূলকভাবে পূরণ করতে পারবা। যকৃত হচ্ছে অলমোস্ট হচ্ছে 1500 ঘন সেন্টিমিটার কিউব রক্ত সঞ্চয় করে, রক্ত সঞ্চয় করে, 1500 ঘন সেন্টিমিটার কিউব রক্ত সঞ্চয় করে। কোনো অ্যাক্সিডেন্ট হলে আমাদের তখন হচ্ছে এই যকৃত ও যে অঙ্গটা অ্যাক্সিডেন্ট হয়, ধরো কেটে যায় বা কোনো একটা জায়গায় পুড়ে যেতে পারে, ওই অঙ্গটাকে তাৎক্ষণিকভাবে রক্ত সরবরাহ করে, ওই অঙ্গটাকে তাৎক্ষণিকভাবে রক্ত সরবরাহ করা হচ্ছে যকৃত। আচ্ছা, এরপর দেখো যে আমরা একটু আগে দেখলাম যে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনে যে আয়রন যে প্রডিউস করে, এটা হচ্ছে যকৃত প্রডিউস করে। আয়রনটা হচ্ছে যকৃত থেকে উৎপাদিত হয়। তারপর হচ্ছে আমাদের বাচ্চা অবস্থায় লোহিত রক্তকণিকাটা এই যকৃত থেকে উৎপাদিত হয়। বাচ্চা অবস্থায় লোহিত রক্তকণিকাটা মূলত যকৃত থেকে উৎপাদিত হয়। আচ্ছা, এই হচ্ছে যকৃত বিভিন্ন কাজ। যকৃত হচ্ছে বিভিন্ন খনিজ লবণ সঞ্চয় করে, যেগুলো হচ্ছে মিনারেল সঞ্চয় করে, বিভিন্ন ভিটামিন সঞ্চয় করে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এই গ্লাইকোজেন গুলাকে সঞ্চয় করে। তারপর তুমি চিন্তা করো যে মূলত হচ্ছে গ্লুকোজ ছাড়া অন্যান্য যে কোনো জাতীয় পদার্থ, এই প্রোটিন জাতীয় পদার্থ গুলাকেও মূলত হচ্ছে গ্লাইকোজেন বা গ্লুকোজ আকারে সঞ্চয় করে, গ্লাইকোজেন বা গ্লুকোজ আকারে সঞ্চয় করে। এই প্রসেসটার নাম হচ্ছে গ্লুকোনিওসিস, গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস। আর এটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনেসিস। প্রথমটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস, পরেরটার নাম মানে গ্লুকোজ ছাড়া প্রোটিন, অ্যামাইনো অ্যাসিডও হতে পারে, লিপিডও হতে পারে, মানে গ্লুকোজ ছাড়া অন্য যে কোনো পদার্থ থেকে আমি গ্লুকোজ বানাবো, সেই প্রসেসটার নামই হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস। এই কাজগুলো হচ্ছে আমার লিভার করে। তারপর হচ্ছে লিভার কি করে, বিভিন্ন নাইট্রোজেনাস পদার্থগুলোকে বাইরে বের করে দেয়, নাইট্রোজেনাস পদার্থগুলোকে বাইরে বের করে দেয়। দেখো গ্লুকোজ কি করে, গ্লুকোজ হচ্ছে ডি অ্যামাইনেজ এনজাইমের প্রেজেন্সে
ডিঅ্যামিনেশন প্রসেসে বা ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় কি করে? ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় ইউরিয়া উৎপাদন করে। কে উৎপাদন করে? যকৃত উৎপাদন করে। যকৃত উৎপাদন করে। একটা জিনিস মনে রাখবা, যকৃত ইউরিয়া উৎপাদন করতেছে আর বৃক্ক মূত্র উৎপাদন করে। এই জিনিসটা অনেক সময় আমরা মানে কনফিউজ হয়ে যাই, মনে হয় যে না বৃক্ক মনে হয় ইউরিয়া উৎপাদন করতেছে। আসলে যকৃতটাই মূলত হচ্ছে ইউরিয়া উৎপাদন করতেছে, আর বৃক্ক মূত্র তৈরি করে। বৃক্ক মূত্র তৈরি করতেছে কোন প্রক্রিয়ায়? ডিঅ্যামিনেশন এনজাইমের উপস্থিতিতে। ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় ডিঅ্যামাইনেজ এনজাইমের উপস্থিতিতে এই মূলত যকৃত ইউরিয়া উৎপাদন করে। ঠিক আছে, আর যে চক্রের মাধ্যমে তৈরি করে সেই চক্রটার নাম হচ্ছে অরিনিথিন চক্র। অরিনিথিন চক্র, এটা হচ্ছে 2015-তে প্রশ্ন আসছিল। অরিনিথিন চক্র। ক্লিয়ার? এই হচ্ছে আমার লিভারের কার্যকলাপ। এবার দেখো অগ্নাশয়। অগ্নাশয় মূলত হচ্ছে অগ্নাশয়কে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে লেজ, বা মাথা আর একটা হচ্ছে লেজ। দেহ না লিখে আমরা লিখতে পারি মাথা এবং লেজ। অগ্নাশয় হচ্ছে এই যে এরকম পাতার মতো। এটা হচ্ছে ডিউডেনামের ঠিক ফাঁকে অবস্থান করে। কোথায় অবস্থান করে? ডিউডেনামের ফাঁকায় অবস্থান করে। ঠিক আছে, আর পাকস্থলীতে খাবার কতক্ষণের জন্য জমা থাকে? 2 থেকে 6 ঘন্টা। পাকস্থলীতে খাবার 2 থেকে 6 ঘন্টা থাকে। 2 থেকে 6 ঘন্টা পাকস্থলীর মধ্যে খাবার থাকে। এখন দেখো এই অগ্নাশয়ে যে কোষ অগ্নাশয়ে যে গ্রন্থি থাকে সেই গ্রন্থিটার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। অগ্নাশয়ের মধ্যে যে গ্রন্থি থাকে সেটার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। অগ্নাশয়ের মধ্যে অনেকগুলা কোষ থাকে, আলফা, বিটা, ডেল্টা, এক্স, পিপিএম। যদিও আমার এই এক্স আর পিপিএমটা কাজে লাগতেছে না, লাগবে হচ্ছে আলফা, বিটা, ডেল্টা। কারণ হচ্ছে এই তিনটা বিভিন্ন ধরনের হরমোন উৎপাদন করে। আলফা তৈরি করে হচ্ছে গ্লুকাগন, বিটা তৈরি করে ইনসুলিন, ডেল্টা তৈরি করে হচ্ছে সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন সোমাটোস্ট্যাটিন তৈরি করে। তার মানে আলফা গ্লুকাগন প্রডিউস করে, বিটা ইনসুলিন, ডেল্টা হচ্ছে সোমাটোস্ট্যাটিন তৈরি করে। গ্লুকাগন গ্লুকোজের লেভেলটাকে বাড়ায়, ইনসুলিন গ্লুকোজের লেভেলটাকে কমায়, আর সোমাটোস্ট্যাটিন মানুষের বৃদ্ধি হরমোন। বৃদ্ধি হরমোন, বৃদ্ধি হরমোন। তার মানে একটা কমাচ্ছে একটা বাড়াচ্ছে, এই দুইটার কারণে মূলত গ্লুকোজের লেভেলটা স্বাভাবিক পর্যায়ে থাকে। কোনো কারণে গ্লুকাগন নষ্ট হয়ে গেল, ইনসুলিন যদি কমাইতে থাকে, যখন তোমার গ্লুকোজের লেভেল 0 হয়ে যাবে তখন তুমি মারা যাবা। আবার যদি তোমার হচ্ছে ইনসুলিন নষ্ট হয়ে গেল, গ্লুকাগন বাড়তেই আছে, তাহলে হচ্ছে তোমার ডায়াবেটিক স্ট্রোক হবে। এর ফলে হচ্ছে এই কারণে হচ্ছে যাতে দুইটার মাত্রা স্বাভাবিক থাকে, এই কারণে গ্লুকাগন আর ইনসুলিন একই সাথে কাজ করে। আর মানবদেহে যে অগ্নাশয়ের গ্রন্থি আছে তাকে বলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এখানে শেষ করে দিব। আচ্ছা, এই পর্যন্তই হচ্ছে তোমাদের আজকে রাখবো। তো এই নিয়ে যদি যাবতীয় কোনো কথাবার্তা থাকে তাহলে একটু জিজ্ঞাসা করো, যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু বোঝার। যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করো। আচ্ছা, আমি রিটেনের জন্য কি পড়বো, কোন এডিশন আর কোন ইনফরমেশন ফলো করব? নিউ ইনফরমেশনটাও ফলো করব, সাথে সাথে তোমরা যেটা পড়ে আসছো এই 2 বছর এইচএসসি এর জন্য ওইটাও ফলো করবো। আগে হচ্ছে এইচএসসি এর বই ফলো করব। আর কথা হচ্ছে যে রিটেনের জন্য কি করব, বা রিটেনে আসলে হচ্ছে কি, এই রিটেনটা হচ্ছে তোমাদেরকে শনিবারে জানায় দেওয়া হবে। যদি হচ্ছে কালকে শনিবার, কালকে হচ্ছে ম্যাথ ক্লাস, বা আমি হচ্ছে এর পরের দিন যদি তোমাদের সাথে দেখা হয়, বা তাহলে হচ্ছে তোমাদের রিটেন নিয়ে ডিটেলস বলে দিব। ঠিক আছে, কোন সাবজেক্ট কিভাবে কি প্রত্যেকটা জিনিস আমি বলে দিব রিটেনের ব্যাপারে। আচ্ছা, জি ভাইয়া, লেখা বড় রিটেন করবো। নিয়ে আচ্ছা, একটু লেখা বেশি বড় করলে টেনশন দেখা যায় কি, হচ্ছে। আচ্ছা এটা বড় করা লাগবে। আচ্ছা, আচ্ছা
তোমাদের ক্লাসে হচ্ছে 10টার আগেও হচ্ছে তোমাদের একটা ব্যাচ আছে, অলমোস্ট 8টা থেকে শুরু হয়, সেটা 8:30 থেকে দেখা যায় হচ্ছে 11টা পর্যন্ত। তো তোমাদের ক্লাস চাইলেও 10টায় রাখা সম্ভব না। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই, সবার সাথে দেখা হবে। আর যদি কোনো প্রবলেম বা কোনো প্রশ্ন থাকে, আমাদের এখানে আরিফ ভাই আছে বা ওমেকার যারা আছে, ভাইদের সাথে কথা বলবা, ওনারা খুব ফ্রেন্ডলি, তোমাদের অনেক হেল্প করবে। যে কোনো প্রবলেম ভাইদের সাথে শেয়ার করতে পারো।